আম্মুর কোনো কাণ্ডজ্ঞান কি নাই? এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে যে মেয়েটা আমার সিনিয়র, আমার কোনো কথা শুনবে না মেয়েটা। আম্মু তুমি আব্বুকে বলো এই বিয়েটা আমি করতে পারবো না। তোকে কে বলেছে মেয়েটা সিনিয়র? ভাবি বলেছে। প্লিজ আম্মু তুমি এই বিয়েটা আব্বুকে বলে ভেঙে দাও। আমি পারবো না, তুই নিজে গিয়ে বল না। আমাকে কেন জ্বালাতন করছিস? বুঝেছি তোমরা সবাই মিলে আমাকে জোর করে এই বুড়ি মেয়ের সাথে বিয়ে দিবে। বুড়ি কাকে বলছিস তুই? যারা তোর কাছ থেকে 1 বছরের ছোট, তুই অনার্স 3য় বর্ষে পড়িস, আর যারা অনার্স ফাইনাল পরীক্ষা দিবে 1 বছরের বড় মাত্র তোর থেকে। তাহলে এই বুড়ি মেয়েটার নাম যারা, মনে মনে বললাম। আম্মু তোমরা এই বিয়েটা ভাঙবে না তো? তাহলে আমি বাড়ি থেকে চলে যাব তখনই। কে বাড়ি ছেড়ে চলে যাবে শুনি? ইসমাইল বলতেছে এই মেয়েকে বিয়ে করতে পারবে না, আর যদি এই মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। জেলে যাবে, তাও এই বিয়ে করতে হবে। এ বাড়িতে থাকতে চায়। থাকবো না বাড়িতে, তাতে কি হবে? তাও আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনই চলে যাব বাড়ি থেকে। বাড়ি থেকে বের হলে আজকের মতো শেষ। এই বাড়ির খাবার দাবার, টাকা, সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। আর এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তোর জন্য। হলে হবে, তাও আমি সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না। বলেই রুমে আসলাম, এসে ব্যাগ গুছিয়ে নিলাম আর চলে যেতে লাগলাম। তখনই ভাবি এসে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বোকা নাকি? কেন? তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? মানে কি বলতে চাও সেটা বলো। তুমি এই বিয়েটা করো, তারপরে বউয়ের সাথে ঠিক মতো কথা বলবে না, সব সময় খারাপ ব্যবহার করবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে না, তাহলে সে তোমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন আমার শ্বশুর তোমাকে কিচ্ছু বলবে না। এই না হলে তুমি আমার প্রাণের ভাবি, তুমি এখানে আব্বুকে বলে দাও আমি রাজি আছি। ভাবি গিয়ে আব্বুকে সব বলেছে, বিয়ে করতে আমি রাজি আছি। তাই আব্বু শুনে অনেক খুশি। আগামীকাল আমাদের বিয়ে ঠিক করছে। আজ সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে গেলাম। সবকিছু কিনে বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। হালকা কিছু ডিনার করে রুমে চলে আসলাম। এসে আমার বিছানায় শুয়ে পড়লাম আর প্ল্যান করতে থাকলাম ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার করব আর কিভাবে ওকে তাড়ানো যায়। বাসরাতে যারার সাথে কোনো কথা বলবো না, খাটের উপর ঘুমাতে দিব না, আর আমাকে স্পর্শ করতে দিব না। শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি আর কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো, নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ কেউ ডাকছে। কি রে, কতক্ষণ ধরে ডাকছি, উত্তর দিচ্ছিস না? যা ফ্রেশ হয়ে নাস্তা কর। নামাজ পড়ে এসে শুইলাম, চোখটা লেগে গেছে হয়তো। আজ যে তোর বিয়ে, এটা কি ভুলে গেছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। শোন ইসমাইল, জি। জানি তুই যারাকে পছন্দ করতে পারস না, তবে দেখবি একদিন তুই যারা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। চল এখন সবাই মিলে যারাদের বাসায় যাব। তারপর সবাই মিলে যারাদের বাসায় গেলাম। বিকাল হয়ে গেছে, আমাকে নিচে বসিয়ে সবাই চলে গেছে। আমি একা বসে আছি নিচে। তবে কোনো বন্ধুদের জানাইনি আমি আজ বিয়ে করব। ওরা যদি কোনো রকম জানতে পারে আমি সিনিয়র মেয়ে বিয়ে করছি তাহলে আমাকে পচিয়ে ছাড়বে না। তাই একটা হারামিকেও বলিনি। আজ আমি বিয়ে করব তখনই। কি দেবজি, কেমন লাগছে তোমার? খুব নার্ভাস ফিল লাগছে। ভাবি তুমি একটু এখানে বসো প্লিজ। আমার অনেক কাজ আছে, তুমি এখানে বসো। একটু পরে কাজী সাহেব আসবে তোমার বিয়ে পড়াতে। এই বলে ভাবি চলে গেল। কিছুক্ষণ পর কাজী আর মৌলভী এসে আমার বিয়ে পড়িয়ে গেল। সবাই অনেক খুশি, কিন্তু আমি নয়। যারা দেখতে কেমন হবে, কালো কিনা ফর্সা হবে তাও জানি না। আব্বু আম্মু আমাকে যারার ছবি দিয়েছিল, কিন্তু আমি দেখিনি। একটু পর একটা মেয়েকে নিয়ে আসছে। মেয়েটা বউ সেজে আছে, দেখতে কিন্তু দারুণ, ঠিক যেন রাজকন্যার মতো সুন্দর। আমার কাছে এনে দাঁড় করিয়েছে। তখনই আমার যারা, মা তোর হাতটা দে তো। বাবা, তুমি আমার মেয়েকে কোনোদিন ছেড়ে যেও না, আর দেখো ও যেন কোনোদিন তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। হ্যাঁ আমি চেষ্টা করব যারাকে সবসময় ভালো রাখতে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে নিজের মেয়ে মতো করে রাখবো। আমি জানি আপনারা আমার মেয়েকে অনেক সুখে রাখবেন। কেমন সুখে রাখবো পরে বুঝবেন, আগে বাসায় নিয়ে নেই। আমার সাথে নিজের বুড়ো মেয়েকে বিয়ে দিয়েছেন, খেলা বুঝতে পারবেন। মনে মনে কথাগুলো বললাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। যারা অনেক কান্না করছে তা দেখে আমার একটু খারাপ লাগেনি, বরং হাসতে ইচ্ছে করছে। রাত 11টার আমরা বাসায় আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। ভাবি যারাকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিল। তারপর যারাকে আমার রুমে নিয়ে গেল, মনে বাসর ঘরে, আর আমি ছাদে চলে গেলাম। একা একা ছাদে বসে আছি, মনটা খুব খারাপ লাগছে। এই ভেবে যে বুইরা একটা মেয়েকে বিয়ে করতে হলো। আমার তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি ভাবি আসছে। চলো ইসমাইল, রুমে চলো, যারা তোমার জন্য অপেক্ষা করছে। করুক, তাতে আমার কি। এখন কথা না বলে কাল সকালে কথা বলবো।
বলবো কিভাবে যারাকে তাড়ানো যায়। সত্যি বলছো ভাবি, তুমি হেল্প করবা আমাকে যারাকে তাড়ানোর জন্য? হ্যাঁ করব, এখন চলো রুমে যাবে, রাত 12টা বাজে। চলো। ভাবি আমাকে রুমের দিকে দিয়ে গেল। আমাকে দেখে যারা খাটের উপর থেকে নিচে নামলো আর আমার কাছে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখনই, কি করছেন? আমাকে সালাম করছেন কেন? আম্মু বলছে বাসর ঘরের স্বামীকে সালাম করতে হয়। আমি আপনার স্বামী না, আর আপনি আমার বউ না, আর কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না। তাহলে বিয়ে করছেন কেন? আপনাকে বিয়ে না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত। তাহলে আমাকে বলতেন, আমি না করতাম। আচ্ছা একটা কথা বলবো? না, কোনো কথা শোনার ইচ্ছে নাই। এখন আমি ঘুমাবো। খাটের উপর শুয়ে পড়লাম আর যারা আমাদিকে রাগে চোখে তাকিয়ে রইল। একটু পর যারা তার পরনা গয়নাগাটি খুলছিল তখনই জোরে চিল্লিয়ে উঠলো। যারার চিল্লাবার আওয়াজ শুনে চুয়া থেকে বসে পড়লাম। দেখতে পেলাম গলার হার খুলতে গিয়ে ব্যথা পাইছে। তাও বললাম, চিল্লাচ্ছেন কেন? আর গলার হারটা খুলতে গিয়ে আমি ব্যথা পাইছি। এত কেয়ারলেস কেন আপনি? তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা হবে কেন? আর শুনুন, রুমে থাকতে হলে কোনো আওয়াজ করা চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিবেন। আমি ব্যথা পেলে আওয়াজ করবো না? না, করবেন না। ব্যথা পেলে আমি আওয়াজ করবো, দেখি আপনি কি করেন। আপনি আরেকবার করুন, তারপর বুঝবেন কত ধানে কত চাল। আপনি আমাকে তুমি করে বলুন, কারণ আমি আপনার জুনিয়র। তাতে কি? আপনি আমার স্বামী, আমি আপনাকে আপনি করে বলবো, তবে একটা শর্তে বলতে পারি। কি শর্ত আগে শুনি। আমাকে জড়িয়ে ধরতে হবে আর আপনিও আমাকে তুমি করে বলতে হবে। মামার বাড়ির আবদার যে চাইলাম আর পেয়ে গেলাম। আপনাকে আমি বউ মানি না, আর জড়িয়ে ধরা কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি করে বলার কোনো প্রশ্নই আসে না। আর এখন আমি ঘুমাবো, আপনি খাটের উপর থেকে নামেন। আমি নামবো কেন? আর আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না? আমি ঘুমাবো কোথায় শুনি? জানি না, তবে আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না। এই কথা বলে খাটের উপর শুয়ে পড়লাম। একটু পর যারা খাটের উপরে একটা চাদর টানিয়ে দিল আর বলল, এইটা একটা পর্দা, আপনি পর্দার এই দিকে আসবেন না। এই খাটটা আমার, আপনি খাটের উপর থাকতে পারবেন না। আমি আপনার বউ, এখন থেকে আপনার যা আছে সব আমাদের, কথাটা মনে রাখবেন। আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ুন। আপনি এদিকে আসবেন না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে শুয়ে পড়লাম। ধুর, ভাবছিলাম ওকে খাটের উপর থাকতে দেবো না, আর কি হলো, খাটের উপর শুয়ে পড়লো। শখ কত, জোরে ধরতে বলে, জীবনও ধরবো না। এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। খুব সুন্দর লাগছিল যারাকে। তখনই আমি এক ঝটকা মেরে বুকের উপর থেকে ফেলে দেই আর যারা খাটের উপর থেকে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম। এই তুমি চেঁচাচ্ছ কেন? মা, মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। কি হচ্ছেটা কি? বাড়ির সবাই কি বলবে? আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলি, আমাকে ফেলে দিলেন কেন? এত জোরে চেঁচাচ্ছ, বাড়ির সবাই চলে আসবে। আসুক, তাতে আমার কি? আর আপনি তো আমার সাইডে চলে আসছেন, আমার কি দোষ? তাই বলে আপনি আমার বুকের উপর শুয়ে থাকবেন? আমি কি জানতাম আপনি হবেন? আমি তো মনে করছি কোলবালিশ, তাই জড়িয়ে ধরেছিলাম। আমাকে আপনার কোলবালিশ মনে হলো। তখনই দরজায় আম্মু ধাক্কা দিচ্ছিল আর দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, ইসমাইল, কি হলো? বোমা এত জোরে চিৎকার দিল কেন? এই তাড়াতাড়ি পর্দা সরান, কারণ সবাই যেন বোঝে আপনাকে আমি অনেক ভালোবাসি। দুজনের একটা হেব্বি জুটি। আমি সব বলে দেব। বলেন, আমার কি? আমি বাড়ি ছেড়ে চলে যাব? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বুঝতে পারছেন, তাহলে দরজাটা খুলে দিলাম। আর যারা সব গুছিয়ে নিছে। কি রে যারা, চিৎকার দিলি কেন? ও একটা খারাপ স্বপ্ন দেখছিল তাই। যারা মা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। ইসমাইল, বোমাকে নিয়ে নিচে আয় নাস্তা করতে। আচ্ছা আসছি। আম্মু চলে গেল। বাহ, আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। কি বললেন আপনি? আপনি বইরা নাকি? এই কথা বলে বাথরুমে যেতে যেতে, একে তো বইরা আর হচ্ছে সিনিয়র, এই ছিল আমার কপালে। কি? আমাকে আপনার কাছে বইরা দেখাচ্ছে? আপনি বাথরুমের দরজা বাহিরে দিয়ে লাগাইছেন কেন? কি হলো, সত্যি বয়রা নাকি? শুনতে পান না? জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম। দূর, এভাবে কাজ হবে না, দরজাটা ভেঙে ফেলতে হবে। যখনই দরজাটা লাথি দিব তখনই দরজাটা খুলে দিল। দেখি যারা হাসতেছে। বাহ, যারার হাসিটা তো অনেক সুন্দর, কেমন জানি একটা মায়াবতী হাসি। এই আপনি সত্যি কানে কম শুনেন? দরজা লাগাইছেন কেন? আজকের মতো মাফ করে দিলাম। যদি আর একবার বইরা সিনিয়র এসব বলেন তাহলে সারা জীবনের জন্য বাথরুমে বসা কাটাতে হবে। আপনি আসলে একটা বয়রা সিনিয়র। কি বললেন? দাঁড়ান দেখাচ্ছি। বলছি তো আমি কিছু দেখবো না বলেই এক দৌড়ে নিচে। কি রে, দৌড়াচ্ছিস কেন? একটা বয়রা মেয়ে আমার কপালে চুটিয়ে দিল, আমাকে বাথরুমে আটকে রাখছে। কেন, তুই কি করেছিস? কিছু না। তখনই মহারানী হাজির হয়ে বলে, আম্মু আমাকে বইরার শুধু সিনিয়র বলে, তাই আমি ওকে আটকে রাখছি। ভালো করছো মা, একমাত্র তুমিই পারবে এই ফাজিলকে মানুষ করতে।
হ্যাঁ, সবাই এখন ওরে পুরা সাপোর্ট করো। করবই তো। আর শোন, আজ সারাদের বাসায় যাবি সন্ধ্যার সময়। পারবো না যেতে, আমার কাজ আছে। কি এমন কাজ? তোকে যা বলছি তাই করবি। যাবে ইসমাইল, তুমি এমনি চিন্তা করো না। আম্মু নাস্তাটা দাও, ক্ষুধা লাগছে। আম্মু আপনি যান, আমি আপনার জন্য নাস্তা দিতেছি। ঠিক আছে, দাঁড়া, আমি গেলাম। আপনি নাস্তা না করে চলে যাবেন না। নাস্তা করার কোনো ইচ্ছে নাই আমার। আপনি আমার সাথে এমন করছেন কেন? সবে তো শুরু করেছে, আস্তে আস্তে বাড়বে। কি বাড়বে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর আমাকে এত প্রশ্ন করবে না। তুমি আমার সামনে সব সময় আসবে না। ঠিক আছে, আপনি নাস্তা করেন, আমি চলে গেলাম। যাও, আমাকে একটু উদ্ধার করো যারা চলে গেল এমন সময়। হ্যাঁ ভাবি দাও। এরপর নাস্তা করে বাইরে চলে গেছি। আসলাম দুপুরে। একটা হারামি বন্ধুর সাথেও দেখা করিনি, কারণ ওরা জেনে গেছে আমি সিনিয়র মেয়ে বিয়ে করেছি। বাসায় গিয়ে দেখি আমার সবকিছু গোছানো, ব্যাগ, ল্যাপটপ সবকিছু রেডি করে নিয়ে গাড়িতে উঠানো হচ্ছে। ইসমাইল, তুই আর কিছু লাগে নিয়ে নে। মানে কই যাব আমি? আমার সাথে আমাদের বাড়িতে। যাব না বলেছি তো, আপনি একা যান। কি বলছিস ইসমাইল? কিছু না, আব্বু যাচ্ছে। যতদিন এই হিটলারটা বেঁচে থাকবে ততদিন আমার কপালে ভালো কিছু নাই। ফেরত এসে আসলাম, যারা আমাকে দেখে চোখ সরাতে পারছে না, চেয়ে আছে আমার দিকে। তখনই নাও দেবরজি, এই কাজলটা লাগিয়ে দিলাম, কারো যেন নজর না লাগে। আমাকে এত দেখার কি আছে? নজর লাগবে তো। লাগো, তাতে আমার কি? হয়েছে, এখন যা, শ্বশুর শাশুড়ির সাথে ভাবে কথা বলবি। আচ্ছা, 1 ঘন্টা পর গেলাম যারাদের বাসার সামনে। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেকটা খুশি হলো। তাদের সাথে কথা বললাম। একটু পর যারা আমাকে নিয়ে যারা রুমে নিয়ে গেল। বাহ, রুমটা একবারে গুছানো আছে, দেখে অনেক সুন্দর লাগছে। আপনি কাপড় চেঞ্জ করে আসেন। না লাগবে না, তুমি যাও। কোথায় যাব? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। মানে কি বলতে চাচ্ছ? আজকের পর যদি আরেকবার আপনি সব দুর্ব করছো, তাহলে খবর করে ছেড়ে দেব। কি করবে? আবার বলছে তবে রে। এই কি করছেন? মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, মেরে ফেলবো। আরে ছাড়ুন। তাও ছাড়ছে না, আমার দম আটকে আসছে। অনেকটা কষ্টে যারাকে ছাড়ালাম। আমি কাজতে শুরু করলাম। তখনই যারা আমার অবস্থা দেখে একবারে ভয় পেয়ে গেছে। আমি বুঝতে পারিনি, সরি। তুমি মানুষ না অন্য কিছু বলে যারাকে কষে একটা চর মেরে রুমের বাইরে চলে আসলাম। রাত 12টা বাজে। রুমে এসে দেখি আমার সিনিয়র বউ তারা রুমে নেই। আমার আর বুঝতে বাকি রইল না, বুইড়া বউ আমার রাগ করছে, করুক, আমার কি। তবে ওকে চটটা দেওয়া ঠিক হয়নি। একবার সরি বলে নিব দেখা হলে, কিন্তু গেছে কই। একটু শাশুড়িকে জিজ্ঞেস করে দেখি, বের হতে যাব তখনই মহারানী হাজির। আপনি কই গেছিলেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় গেছি আপনাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন শুনি? যা খুশি তা বলেন, কিন্তু আপনাকে বলবো না। এখন আমি ঘুমাবো। ঘুমাবেন মানে? খাবেন না? না। কিন্তু কেন? তোমার সমস্যা কি বলবে? কি আপনি আমাকে তুমি করে বলছেন? ভুল করে বলে ফেলছি, সরি। তখন বুঝতে পারিনি, তাই আপনাকে চটটা মেরেছি। সরি, ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি, একটা শর্তে। কি শর্ত বলেন? এখন থেকে তুমি করে বলতে হবে আমাকে। ঠিক আছে, বলবো। আর আপনিও আমাকে তুমি করে বলবেন। তা আর তোমাকে বলতে হবে না। এখন চলো, খাবে? ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে, আমার খুব খিদা লেগেছে। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। আসতেছি। যারাকে যতই দেখছি ততই ভালো লাগছে। যদি আমার সিনিয়র না হতো, মনে হয় এই মেয়েকে এত ভালোবাসতাম, সম্রাট জাহানকে বরকট ব্রেক করতাম, কিন্তু তাজমহল বানাইতে পারতাম না, কারণ আমার কাছে এত টাকা নাই। তবে এখন সম্ভব হবে না, কারণ যারা আমার সিনিয়র, বন্ধুদের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে, বলবে বুইরা মেয়ের বর। এই ভাবতে ভাবতে খাবার টেবিলে আসলাম। যারা সবকিছু রেডি করে রাখছে। আরে সবজি খিচুড়ি, এ তো আমার ফেভারিট খাবার। কে রান্না করছে? আমি রান্না করছি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। খাবারের জন্য অন্য কিছু থাকলে দাও। এমন করছো কেন? আমি কত কষ্ট করে রান্না করছি, তাও তুমি খাবে না? এই প্রথম আমি কারোর জন্য রান্না করছি। তোমাকে কে বলছে আমার জন্য রান্না করতে? এই শোনো, আমার জন্য এত কিছু না ভাবলে আমি খুশি হব। ঠিক আছে, নাও, এখানে আছে, যেটাই ভালো লাগে সেটাই খাও। তুমি খাবে না? পরে খাবো। খেলে খাও, না খেলে আমার কি। এই বলে হালকা খেয়ে চলে আসলাম রুমে। ধুর, খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর কি ঘ্রাণ বের হয়েছিল। খাবারটা মিস করলাম। যাক, এখন ঘুমাবো কোথায়? তবে আজ সিনিয়র বুইরাটার সাথে এক খাটে ঘুমানো যাবে না। তখনই মহারানীর হাজির। আমি ঘুমাবো কোথায়? তুমি খাটের উপর ঘুমাও,
আমি ফ্লোরে শুয়ে যাব। ঠিক আছে বলে শুয়ে পড়লাম। খাটে শুইতে বলিনি, কারণ একবার বললে রাজি হয়ে যাবে। কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নাই। সকালে কারো ধাক্কায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সিনিয়র বউ। বাহ, আজ তো আরো সুন্দর লাগছে। কপালে নীল টিপটা শুধু ওর জন্যই তৈরি করে রাখছে হয়তো। চোখে কাজল দিয়েছে, চোখে একটা মায়া মায়া কাজ করতেছে। করুক, আমার কি। তখনই কি দেখছো এমন করে? ওঠো, 10টা বাজে। আমাদের এখন ওই বাড়িতে যেতে হবে। ভুলে গেলে নাকি? মনে আছে, উঠতেছি বলেই বাথরুমে ফ্রেশ হয়ে বের হলাম। নিচে এসে নাস্তা করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। আমাদের বাড়ি যাব। রাস্তায় আসলাম আমি আর যারা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তখনই একটা ছেলে এসে যারাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান কেমন আছো? কতদিন পর তোমাকে পেলাম। একজন জড়িয়ে ধরলো আর আমি কিছু বলছি না, কারণ একটাই, আমি এই সিনিয়র বউয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তখনই ঠাস একটা শব্দ শুনতে পেলাম। ভাবছেন চরটা আমার গালে পড়ছে? আরে না, চরটা ওই ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমি অন্যদিকে তাকিয়ে আছি। মনে হয় আমি কিছু দেখি নাই। এই কে তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? সরি আপু, আমি ভেবেছিলাম মিতু দাঁড়িয়ে আছে। আপু আমাকে মাফ করে দিন প্লিজ আপু। তুমি সিফাত? হ্যাঁ আপু, আমি শিফাত। মিতুকে আমি ভালোবাসি আর মিতু আমাকে। মিতু এখন আমাদের বাসায় থাকে না, তুমি জানো না? আর তুমি মিতুকে চেনো না? যাকে দেখবে তাকেই জড়িয়ে ধরবে? সরি আপু, এমনটা আর হবে না। এই কান ধরলাম, এইবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও। ছেলেটা চলে গেল। তারা আমার দিকে এগিয়ে আসছে কিছু একটা বলতে, কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না। তখনই আমার গাড়িটা চলে আসছে। আমি ড্রাইভারকে বলে দিলাম যারাকে বাড়িতে নিয়ে যাইতে, আর আমার সবগুলো ব্যাগ গাড়িতে দিয়ে দিছি। যারা তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। তুমি সাথে গেলে আমার ভালো লাগতো। তোমার ভালো লাগবে কি ভালো লাগবে না তা দেখে আমি কি করব? তোমার তো ভালো লাগার মানুষের অভাব হবে না বলে ড্রাইভারকে বললাম চলে যেতে। আমি ওই ছেলেকে খুঁজতে লাগলাম। আসলে মিতুকে ভালোবেসে নাকি যারাকে ভালোবাসে এটা আমাকে জানতে হবে। যাক, একটু খুঁজতে সিফাতকে খুঁজে পেলাম। কাছে গিয়ে সিফাতকে আমার পরিচয়টা দিয়ে জিজ্ঞেস করলাম আসল সত্যটা কি। যারা আপু আপনার বউ? হ্যাঁ, আমার বউ। মিতু হচ্ছে যারা আপুর খালাতো বোন। আগে যারা আপুদের বাসায় থাকতো। তাহলে আপনি মিতুর সাথে প্রেম করেন? হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। ঠিক আছে বলেই চলে আসলাম। সারাটা দিন ঘুরে রাতে বাড়িতে আসলাম। তখনই কিরে ইসমাইল, হয়েছিলি এতক্ষণ? কেন, কি হয়েছে? নতুন বউকে বাড়িতে একা একা রেখে কোথায় গিয়েছিলি? দেখো আম্মু, আমি আজ একটা কথা স্পষ্ট বলে দেই, আমি এই মেয়ের সাথে কোথাও যেতে পারবো না। আর এর পরের যদি আমারে ভরসা করো তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, আমাকে সাথে নিয়ে যেতে হবে না, আর তোমায় বাড়ি ছেড়েও যেতে হবে না। ঠিক আছে, আমি কোথাও যাব না। বলে রুমে আসলাম। এসে খাটের উপর মোবাইলটা রেখে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। হঠাৎ মনে হলো, আরে মোবাইলটা তো লক করা হয়নি। যদি যারার হাতে পড়ে তাহলে আজ আর রক্ষা নাই। তাড়াতাড়ি করে বের হলাম। যা সন্দেহ করছি তাই হলো। যারা আমার মোবাইল হাতে নিয়ে দেখছে। আমাকে দেখা মাত্র হাত থেকে মোবাইলটা খাটের উপর রেখে দিল। সরি, আমি তোমার নাম্বারটা নিতে চাইছিলাম আমার মোবাইল নাম্বারে কল করে। তোমাকে আমার নাম্বার নিতে হবে না। আর আজকের পর যদি তুমি আমার মোবাইল বা পার্সোনাল কোনো কিছুতে হাত দাও তবে খারাপ করে ছেড়ে দিব। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। এখন আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। তুমি যাও, আমি আসতেছি। তারা চলে গেল। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি ছবিগুলো দেখতো আর আব্বুকে বলতো তাহলে আমার কপালে শনির দশা। দূর, হিটলারটা আবার কেন ডাকছে আমারে? জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছাড়বে। কতদিন মিনা সোজা তো রিপাকে দেখছি না। আজ রাতে যেতে হবে। আগে তো হিটলারটা কাছে যাই। হ্যাঁ আব্বু বলেন, কেন ডাকছেন? কাল থেকে তুই যারাকে তোর সাথে কলেজে নিয়ে যাবি। যারা আর তোমার কলেজ নাকি এক কলেজ? কাম ছাড়ছে, তাহলে আমারই কলেজে যাওয়া বন্ধ হবে মনে মনে। রাতে আমার লুঙ্গি ঠিক থাকে না। তুমি খাটের উপর ঘুমাবে না। আমার ঘুমের ঝামে মাঝে লুঙ্গি খুলে যায়। কি বললে? তোমার লুঙ্গি ঠিক থাকে না? হাসছেন কেন? হাসবো না তো কি করব? এমন কথা বলছো, না হেসে পারলাম না। দেখো, এখন আমার রাগ হয়েছে, কিন্তু যাও নিচে গিয়ে ঘুমাও। জি না, আমি খাটে ঘুমাবো। আর কয়েকদিন পর বাবা হবে। এখনো যদি লুঙ্গি খুলে যায় তাহলে তুমি বড় হবে কবে? একটু শুনি। বাবা হব কিভাবে? তোমাকে তো বউ হিসেবে স্বীকারই করি না। তুমি বলো, আমি কি করলে তুমি আমাকে বউ হিসেবে স্বীকার করবো? কোনো কিছু করা লাগবে না। তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলে তুমি যা চাইবে আমি তা দিব। জীবন থেকে যেতে পারবো না। তাহলে বউ হিসেবে মেনে নিব না। এখন বের হব, তুমি শুয়ে থাকো, আব্বুকে কিছু বলবে না।
রাত 10টা বাজে, এখন তুমি কোথায় যাবে? বলছি না কোনো প্রশ্ন করবে না, যদি করো খবর আছে। এই বলে চলে আসলাম নাইট ক্লাবে। অনেকদিন পরে আসছি। রিপা, সোজাতো, মিনা সবার সাথে অনেকদিন পরে দেখা হলো। ওদের সাথে আড্ডা দিতেছি। আমি ড্রিঙ্কস করি না, কিন্তু আজ ওদের পাল্লায় পড়ে ড্রিঙ্ক করলাম। রাত 1টা বাজে রিপা আমাকে ওর গাড়িতে করে বাড়ির সামনে নিয়ে আসছে। আমি ঠিক করে দাঁড়াতে পারছি না। ইসমাইল, তুই যাবি কি করে? মাতাল মাতাল কণ্ঠে রিপার হাতে আমার মোবাইল দিয়ে বলছি, এখানে সিনিয়র নামে একটা নাম্বার আছে, কল করে বল ইসমাইল নিচে দাঁড়িয়ে আছে, তুই একে নিয়ে যা। রিপা কল করতে দেরি হলো, কিন্তু আমার সিনিয়র বউ আসতে দেরি করেনি। চলে এসে যারা এসে দেখে আমি রিপার কাঁধের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। কি হয়েছে ওর? কিছু না, এই প্রথম ড্রিঙ্কস করেছে আজ, তাই একটু এমন দেখাচ্ছে। দেন আমার কাছে, আমি ওকে রুমে নিই। আপনাকে এর আগে এই বাড়িতে দেখিনি তো। কে আপনি? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল বিয়ে করেছে? আমাকে বলেনি তো। হঠাৎ করে সব হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আর আপনাকে ধন্যবাদ ইসমাইলকে বাসায় অবধি এনে দেওয়ার জন্য। আমি ওদের কথাগুলো শুনছি, কিন্তু বুঝতে পারছি না। আমাকে যারা আর কাদের সাথে করে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিল। আমি ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকের উপর যারা শুয়ে আছে। আজ আর খাটের উপর থেকে ফেলে দিলাম না। ডাকতে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। এদিকে আমার অবস্থা খারাপ হতে লাগলো। তখনই ওর কপালে একটা কিস করলাম, সাথে সাথে সজাগ হয়ে গেছে। তুমি কি ভাবছো আমি ঘুমিয়ে গেছি? আমাকে কিস করলে কেন? কখন করেছি? তুমি স্বপ্ন দেখছো? সরো। এই বলে বাথরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করতেছি। দেবুজি, তুমি কি যারার প্রেমে পড়ে গেছো নি তো আবার? ভাবি, তুমি যেন কি বলবে। ওকে আমি ভালোবাসবো, কিন্তু তুমি কোনো একটা উপায় বের করে দাও। আজ বিকেলে আমার ছোট্ট বোন আনিকা আসবে। তুমি ওকে বিয়ে করলে আমি যারাকে তাড়াতে সাহায্য করব। কিন্তু ও আমাকে বিয়ে করবে। আমি সব বলছি আনিকাকে, ও রাজি আছে। এখন তুমি রাজি হলেই হবে। তবে ও একটু বেশি মডার্ন, কেমন জানি ছোট ছোট কাপড় পরে। আব্বু মেনে নিবে ওকে? আমি ওকে সব শিখিয়ে দেব। বলো রাজি? সিনিয়র বউ থেকে মডার্ন বউ অনেক ভালো, অন্তত হারামদের কাছ থেকে বাঁচবো। ভাবি, আমি রাজি, তবে আগে যারাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের করতে হবে। কিন্তু এই কাজটা আমার উপর ছেড়ে দাও, দেখবে নিজে বাড়ি থেকেই চলে যাবে। যা করবে সাবধানে করবে। আব্বু যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে আমার সাথে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দেবে। তখন আব্বু বলল, কি ভাবছো? আমি কিছু শুনিনি, সব শুনে গেছি। মনে মনে আমি ভাবছি, এই সেরেছে, এখন তো আমার সাথে সাথে আমার ভাবিকেও বের করে দিবে। বৌমার মুখের দিকে তাকিয়ে তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কোনো দিন এই ছাই পোকা খেয়ে বাড়িতে আসিস, তাহলে ওই দিন শেষ খোলা থাকবে তোর জন্য বাড়ির দরজা। সরি আব্বু, এমন আর হবে না। মনে থাকলে ভালো হবে। ঠিক আছে, আমি যাব কলেজে। একটা কথা বুঝতে পারলাম না, আমি ড্রিঙ্ক করছি এই কথা আব্বু জানলো কি করে? আব্বুর জানার কথা ছিল না। নিশ্চয়ই সিনিয়র বউটা তো বলছে তারা আজ মজা দেখাবো। এখনই মহারানী একেবারে সেজে গুজে আসছে আমার আর বলছে, ইসমাইল, আমিও যাব কলেজে। যাক, কিন্তু আমাকে বলছো কেন? গতকাল কি বলছি তোর মনে নেই? যারাকে তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, আর যেন না বলতে হয়। ঠিক আছে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি তুমি আজকে আব্বুকে বলে থাকো ড্রিঙ্কস করার কথা, তাহলে আজ তোমার পস্তাতে হবে। মনে মনে ভাবছি কথাগুলো। নাস্তা করে যা তোরা। নাস্তা করছি, আর যারা তুমি গেলে তাড়াতাড়ি আসবে, না হলে আমি চলে যাব। কলেজ ক্যাম্পাস থেকে কিছু খেয়ে নেবো। এখন যাই আমি। হ্যাঁ যাও। ইসমাইল, তুই যারাকে কিছু কিনে খাইয়ে দিস ক্যাম্পাসে। কিছু বললাম না, সোজা এসে বাইকটা বের করলাম। দেখি মহারানী আজ একটা সাদা চুড়িদার পরছে। দেখতে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। সবকিছু ম্যাচিং করে পরছে। কপালে সাদা একটা টিপ, হাতে হালকা চুড়ি, কানে দুল। দেখতে ঠিক পরীর মতো লাগছে। বাইকে যাব আমরা? হ্যাঁ, আমি বাইক নিয়ে কলেজে যাব। কেন, কোনো সমস্যা তোমার? আমি আগে কখনো বাইকে উঠিনি তো, তাই জিজ্ঞাসা করলাম। এই, তুমি ভালো করে চালাতে পারো তো নাকি? না, পারি না। গেলে চলো, আর না গেলে দাঁড়িয়ে থাকো। যাবো তো। বলেই আমার বাইকের পিছনে উঠে বসলো আর আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে বাইকে বসছে না ঘাড়ের উপর উঠছে। তোমার ঘরে আগেই উঠেছে, নতুন করে আর কি উঠবো? নাও, এই হেলমেট পরো। কেন? তাহলে তুমি কি করবে? আমার পড়া লাগবে না, কারণ তোমার কিছু হলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এখন কম কথা বলো, একটু বসো। আমি বাইক চালাচ্ছি। যারা আমাকে জোরে ধরে আসে, একটাও ব্রেক মারিনি, কারণ কোনো ইন্টারেস্ট নাই ওর প্রতি আমার। আচ্ছা, তুমি কি আব্বুকে বলছো আমি রাত্রে ড্রিঙ্কস করে বাড়িতে আসছি? আব্বু নিজে তোমাকে দেখেছে রাতে।
যখন তোমাকে নিয়ে আমি রুমে যাইতেছি তখনই আব্বু দেখেছে, আর আমি আব্বুকে বলেছি তুমি ভুল করে খেয়ে ফেলেছো, তাই কিছু বলেনি। যদি বলতে তাহলে আজ তোমার 12টা বাজতো। তুমি কেমন 12টা বাজাতে? আর তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ আমি আজ পেয়ে গেছি। নামো। কিন্তু কলেজ তো আরো দূরে। জানি না, কিন্তু তোমাকে নিয়ে কলেজে ঢুকতে পারবো না। কিন্তু কেন? তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, যেটা বলছি সেটা করো। আর রোজ এখানে নামিয়ে দেব, যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে এখান থেকে বাসায় নিয়ে যাব। যারা কোনো কথা বলেনি, হেলমেটটা আমার হাতে দিয়ে সোজা হেঁটে চলে গেল। আমি কলেজে আসলাম, আজ প্রায় 1 মাস পরে আসলাম। সবার সাথে অনেকটা আনন্দ করছি। একটু পর দেখি যারা কলেজে আসছে আর এক এক করে সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে, আর কয়েকটা সিনিয়র ভাইয়েরা যারার দিকে ফুল দিয়ে যাচ্ছে। তখনই এই ইসমাইল, শোন, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বলো? এই মেয়েটাকে কাল রাতে আমি তোদের বাড়িতে দেখেছি, আর মেয়েটা বলছে তোর বউ। রিবা, তুই যা চাইবি তাই দিব, এই কথা বলিস না কাউকে প্লিজ। ওকে, বলবো না, তবে আমার শপিংটা করে দিতে হবে। অনেক দিব। তখনই দেখি একটা ছেলে যারার সামনে হাঁটু গেড়ে বসে একটা ফুলের তোড়া যারার দিকে দিয়েছে, আর যারা সেটা হাত দিয়ে নিয়েছে। আমি দেখে সাথে সাথে মোবাইল বের করে এই দৃশ্যটা ভিডিও করেছি। যারা ফুলের তোড়া হাতে নিয়ে সোজা ছেলেটার মাথায় বাড়ি দিয়ে সব ফুল মাটিতে ফেলে দিল। আমি মোবাইলের ভিডিওটা করছি, আর ও যখন হাতে নিছে সেই পর্যন্ত এডিট করে সেই সেভ করে রাখলাম। তখনই আমার বন্ধু সোহেল এসে বলছে, আপুর পিছনে অনেক ছেলে ঘুরে কিন্তু কাউকে পাত্তা দেয় না। না দিলে না দেখ, আমি কি করব, চল ক্লাসে যাই। ক্লাসে আসলাম, এসে 3টা ক্লাস করলাম, তারপর বের হয়ে দেখি যারা বাইরে বসে আছে। তখনই মনে পড়ে গেল বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছে, কিছু মনে হয় খাইনি। একটা কল করে দেখি, কল করলাম, সাথে সাথে রিসিভ করলো। আমি যারাকে দেখছি কিন্তু সরাসরি কথা না বলে মোবাইল কল দিচ্ছি। তুমি আমাকে দেখছো তারপরও কল করলে কেন? সরাসরি কথা বললে যদি কেউ বুঝতে পারে তাই। কেন করলে বলো? তুমি কিছু খেয়েছো? না খেলে তোমার কি? ঠিক বলছো, আমি কি এখন রাখি? কেটে দিলাম। আমার দিকে কটমট করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন কাছে পেলে খেয়ে ফেলবে। আমি কলেজের ক্যান্টিনে গেলাম, একটা পার্সেল প্যাকিং করে ক্যান্টিনের ছেলেটাকে দিয়ে যারাকে দেখিয়ে পাঠিয়ে দিলাম। একটু পর ছেলে আসছে খালি হাতে, বলছে, ভাইয়া আপনাকে দিয়ে আসছি। কিছু বলছে তোকে? ছেলে জিজ্ঞাসা করছিল কে পাঠিয়েছে, আপনার নাম বলতেই আর কিছু বলেনি। নেই, এই টাকাটা রাখ। প্রায় 2টার দিকে কলেজ থেকে বের হলাম। ঠিক একই ঘন্টা হচ্ছে যারার পেছনে ছেলেদের লাইন লেগে আছে। এই ছেলে বলছে আমার গাড়িতে আসো, ওই ছেলে বলছে আমার বাইকে আসো। তা দেখছি আমি, কিন্তু কাউকে কিছু বলছি না। সেম জায়গায় এসে দাঁড়িয়ে আছি বাইকটা নিয়ে। তারা হেঁটে হেঁটে আসছে, আমি দেখছি কয়েকটা ছেলে যারাকে ডিস্টার্ব করছে। এবার মনের ভিতর কেমন একটা অনুভূতি কাজ করছে, যারাকে এইভাবে তারা ঠিক হবে না। একটু পেছনে গিয়ে বললাম, যারা সবগুলা ছেলে চলে গেল। তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি কি চাও আমি বাড়ি থেকে বের হয়ে যাই? আমি কি বলছি? তাহলে বাইকে বসো। একটা শর্তে বসতে পারি। কি শর্ত বলো? রোজ কলেজ গেটের সামনে আমাকে নামাবে, আবার কলেজ গেট থেকে উঠাতে হবে। ঠিক আছে, তবে কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি আমার ফুফাতো বোন। ওকে, বলবো। আর তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো? হ্যাঁ, না পাঠাইনি। বুঝেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে। যারাকে হেলমেট পরিয়ে বসালাম, পেছনে আমাকে একবার জড়িয়ে ধরছে। ভালো লাগে যারাকে আমার শুধু সিনিয়র বউ হিসেবে মেনে নেই না, তা না হলে কোনো কিছুর কম নাই। দেখতে মাশাআল্লাহ, বউ আমার না হলে এত ছেলে পেছনে ঘুরে। এই প্রথমবার আমি কাউকে জড়িয়ে ধরে বাইকে উঠে বসেছি। এখন আমি কি করব? আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু তুমি পাত্তা দাও না। নামো, বাসায় চলে এসেছি। তারা নেমে হেলমেটটা আমার হাতে ধরিয়ে গালে একটা কিস করে দৌড়াইয়া বাসায় ভিতরে চলে গেল। আর আমি বাইকটা রেখে ওর পিছন পিছন ভিতরে গেছি। তখনই অনিকা এসে আমাকে জড়িয়ে ধরলো। যারার সামনে অনিকা আমাকে জড়িয়ে আছে, আমি অনিকা কিছু বলছি না, বরং আমি অনিকাকে জড়িয়ে ধরছি। একটু পর দুজনকে ছেড়ে ধরলাম। তোমায় কতদিন পর দেখছি। এতদিন আসেনি কেন? পরীক্ষা ছিল। তুমি আগে আসলে কি এই সিনিয়র মেয়েকে বিয়ে করতে হতো? সমস্যা নেই, আবার তোমার সাথে আমার বিয়ে। হ্যাঁ, ঠিক বলছো, আমি তোমাকে আবার বিয়ে করব এই সিনিয়র বউকে তাড়িয়ে। কথাগুলো যারার সামনে বললাম। যারার ফর্সা চেহারার মলিন করে চলে গেছে। অনিকা, আমি এক রুমে যাব ফ্রেশ। অনিকা, আমি এখন রুমে যাব ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে মুভি দেখতে যাব বলে রুমে চলে আসলাম। দেখি যারা খাটের উপর শুয়ে কান্না করছে। আমি কিছু বলিনি, বাথরুমে চলে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম, দেখি যারা রুমে নেই। কি হলো, গেল কই? যেখানে খুশি সেখানে যাক, আমার কি বলে একটু শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙছে দুজনের কথোপকথনে। আমি চোখ খুলে দেখছি আনিকা রুমে আসছে চাইছে, কিন্তু যারা রুমের ভিতরে আসতে দিচ্ছে না। দেখেন, ইসমাইল ঘুমাচ্ছে, এখন আপনি যান। আমার সাথে ইসমাইল মুভি দেখতে যাবে? এখন কি ডাকতে হবে?
আমার স্বামী আপনার সাথে যাবে কেন? কি বলেন, আপনার স্বামী? না হেসে পারলাম না। কয়েকদিন পরে আমাকে বিয়ে করবে ইসমাইল। তখন নিচে কি বলেছিল মনে আছে, নাকি মনে করে দিতে হবে? দিনের বেলা স্বপ্ন না দেখাই ভালো, কারণ ইসমাইল আমাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, তবে একদিন ঠিকই প্রকাশ করবে। যারা তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি? হা হা হা। হাসালে আমায় শুনে। তুমি আমাকে নিয়ে এমন ধারণা করবে না, বুঝলে? তাহলে তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি? এটা ভুল ভাবো না। আচ্ছা, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এমন করছো কেন? এই মেয়েটাকে আমি বিয়ে করব তোমাকে তাড়িয়ে। আমি থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। তোমাকে বিয়ের পরে তারপর বিয়ে করব আমরা দুজন। চলো অনেকে আমরা মুভি দেখতে যাই। বলে চলে গেলাম। আমরা দুজন যারা তাকিয়ে আছে, সত্যি বলতে আনিকা তারার সামনে কিছু না। তারা দেখতে অনেক সুন্দর, ভদ্র, ভালো মেয়ে। আনিকা একটু মডার্ন মেয়ে, দেখতে সুন্দর, তবে যারার সাথে তুলনা করা যাবে না। আমি বাইক চালাচ্ছি, আনিকা আমার পেছনে বসে আমাকে জড়িয়ে আছে। যারা আমার পেছনে বসলো, যতটা ভালো লাগছে অনিকাকে এতটা ভালো লাগছে না। আমরা দুজনে ঘোরাঘুরি করে রাত 10টা বাজে আসলাম, তখন দেখি যারা নিচে বসে আছে। ইসমাইল এসো, খাবার খাবে। খেয়ে এসেছি, এখন খাবো না। আর তোমাকে না কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করতে না? তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসছি। তোমাকে কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তখনই অনেকে আমার গালে একটা কিস করে চলে গেল। আর যারা তাকিয়ে দেখছে আমি রুমে চলে আসলাম। একটু পর যারা রুমে এসে দেখে আমি শুয়ে আছি, তখনই। ইসমাইল একটা কথা বলবো? শুনছি, বলো। আমি যদি কাউকে জড়িয়ে ধরি, কিস করি, বা আমাকে কেউ কিস করে, তাহলে তোমার কিছু আসবে না? না, আসবো না। ভেবে বলতেছো নাকি রাগে বলতেছো? ভেবে বলছি। ঠিক আছে, তাহলে ভালো। আমিও কারোর সাথে প্রেম করব, জড়িয়ে ধরবো, কিস করব। যে আমার জন্য কত ছেলে পাগল দেখবো, তোমার সত্যি কিছু হবে না? যা খুশি করো, আমার কিছু হবে না। বলে মোবাইলটা খাটের উপর রেখে বের হয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যারা কি সত্যি কারোর সাথে এমন করবে? আমি কেন জানি এই সিনিয়র মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। এই মোবাইল কই আমার? কাম সারছে, মোবাইল খাটের উপর ফেলে আসলাম। যদি যারা ভিডিওটা দেখে ফেলে, রুমে এসে দেখি যারার হাতে আমার মোবাইল। আর বোঝার বাকি রইলো না, মনে হয় ভিডিওটা দেখে ফেলছে। তুমি এমন, আমি ভাবতেও পারিনি। কি করলাম আবার? তুমি সবকিছু বুঝেও না বোঝার ভান করছো। যা বলবে সোজাসুজি বলো। কলেজের মাঝে ছেলেটা আমাকে ফুলের তোড়া দিয়েছিল, তুমি সেটাও ভিডিও করছো। হ্যাঁ করছি, তাতে কি হয়েছে? কিছু নেই, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর বিশ্বাস করতাম। ভাবছি তুমি হয়তো আমার সাথে দুষ্টুমি করছো, হয়তো আমাকে ট্রাই করে দেখছো আমি তোমার আচরণে তোমাকে ছেড়ে যাই কিনা। কিন্তু আজ বুঝলাম তুমি সত্যিই চাইছো আমি যেন তোমাকে ছেড়ে চলে যাই। কথাগুলো বলছে আর কান্না করছে। এই প্রথম যারার কান্নাগুলো আমার মন জানি লাগছে, বুকের ভেতর তোলপাড় করে দিয়েছে। না, এমন হলে চলবে না। ও কান্না করলে আমার কি? ওকে বিদায় করতে পারলে আমি বাঁচবো আমিদের কাছ থেকে। করছি, কি হয়েছে এখন? সবটা ভিডিও করলে কেন? করেছিলাম ইচ্ছা করে, একটু শেপ রাখছি। তুমি কি চাইছো আমি তোমার লাইফ থেকে চলে যাই? হ্যাঁ, তা তো কবে ধরে যাচ্ছি। ঠিক আছে, চলে যাব, তবে আরো 2টা মাস আমাকে তোমার সহ্য করতে হবে। 2 মাস কেন? কাল সকালে চলে যাও। চলে যেতাম যদি আব্বু অসুস্থ না হতো। কি হয়েছে তোমার আব্বুর? তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। মাত্র 2টা মাস আমাকে কষ্ট করে সহ্য করো। তুমি কি ভাবছো তোমার সাথে আমার বিয়ে হতো? কোনোদিন হতো না। কোন ঘটনা, তার কারণটা কি জানতে পারি? মনে আছে তোমার? রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। হ্যাঁ মনে আছে। ওই ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে এসে আব্বুকে হুমকি দিয়েছিল, আমাকে যদি তার সাথে বিয়ে না দেওয়া হয় তাহলে আমাকে তুলে দিয়ে যাবে। তাই আব্বু কোনো দিশা না পেয়ে তোমার আব্বুর সাথে কথা বলে, তারপর তোমার আব্বু আমার সাথে তোমার বিয়ে দেওয়ার কথা বলে আমাদের বিয়েটা হয়। প্রথমে আমি না বলেছিলাম, কিন্তু আব্বু বলেছে তুমি অনেক ভালো, 1 বছরের ছোট বড় তাতে কিছু হবে না। কিন্তু পরে ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছি, সে তো বলেছে তোমার বোনকে ভালোবাসে। আমার কোনো বোন আমাদের বাড়িতে থাকেনি বলেছে, কারণ সে জানতে পারছে তুমি আমার হাজবেন্ড। তাই হবে হয়তো। আমি এখন ঘুমাবো। চাদর আর বালিশ নিয়ে কই যাচ্ছ? ভয় নেই, বাইরে কোথাও যাব না, ফ্লোরে ঘুমাবো। আজ ফ্লোরে শুইছো কেন? এটার উপর শুইলে তোমার সমস্যা হয়, আমি বুঝতে পারি। ফ্লোরে অনেক ঠান্ডা, তোমার শরীর খারাপ হবে। বলে হোক, তাতে তোমার কি? ঠিক বলেছে, আমার কিছু না। এই বলে খাটের উপর শুয়ে পড়লাম। একটা কথা রাখবি ইসমাইল? বলো, কি কথা?
ভিডিওটা তোমার আব্বুকে দেখিও না, কারণ তোমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি বলছি, 2 মাস পর চলে যাব। ঠিক আছে দেখবানে, তবে তুমি কিন্তু 2 মাস পরে চলে যাবে। চলে যাব বলছি, চলে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুমি গেলে আমি অনামিকাকে বিয়ে করতে পারবো বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। কি ব্যাপার, যারা গেল কই? কাল রাতে মেয়েটাকে অনেক হার্ট করেছি। কি করব, বন্ধুরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসবে, আর আমি হাসির পাত্র হতে চাই না। আজ রুমে কফিটা যারা নিয়ে আসেনি, মেয়েটা গেল কই? তখনই দেখি কেউ একজন আসছে, নিশ্চয় যারা হবে। একটু ঘুমের ভান করে শুয়ে থাকি। আমি ঘুমের ভান করে শুয়ে আছি, দেখি কেউ একজন কাজ করছে শরীরে আর ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন যেন চেঞ্জ মনে হচ্ছে। চোখ মেলে আমি তো পুরাই অবাক। তুমি এখানে কি করছো? যারা কই? কেন, আমি কি আসতে পারি না বুঝি? ঠিক তা না, কিন্তু যারা কই? আমি কি করে বলবো? এই কথা বলে আমার বুকের উপর শুয়ে পড়লো, আর সাথে সাথে যারা রুমে চলে আসছে। আমি তো দেখি অবাক, আমাদের দেখেও কোনো কিছু বললো না, সোজা বাথরুমে চলে গেল। কি হলো, যারা কেন কিছু বললো না? তাহলে কি সত্যি সত্যি আমাকে ঘৃণা করতে লাগছে? অনিকা ছাড়ো, কি করছো? আম্মু দেখলে আমাকে মেরে ফেলবে, ছাড়ো। আমি বাইরে চলে আসলাম, মনের ভিতর কেমন একটা শূন্যতা কাজ করছে। 10 মিনিট পরে রুমে এসে দেখি যারা কাপড় চেঞ্জ করছে। আমি রুমে ঢোকা মাত্রই, কি হলো, তুমি রুমে আসলে কেন? দেখছো না আমি কাপড় চেঞ্জ করছি। করো, তাতে সমস্যা কি? আর দেখবো তো আমি। তুমি আমার কে যে তুমি দেখবে? যাও বলছি। কেন, আমি তোমার না কিছু না। বলো, তুমি আমার কে? বললে না তো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? দেখছো না স্বামী স্ত্রী একসাথে আছি, আর রুমে নক না করে ঢুকে গেলে? তোমাকে বউ হিসেবে ইসমাইল মনে করো না, তাহলে কিসের স্বামী স্ত্রী? তোমার কাছে কৈফত দেবো নাকি? হচ্ছেটা কি? ঝরকা করছো কেন? ইসমাইল চলো, আজ আমরা সারাদিন ঘুরবো। অনিকার সামনে পরীক্ষা, আমার তাই কলেজে যেতে হবে, বিকেলে ঘুরতে যাব। ওকে, তাড়াতাড়ি আসবে। এই বলে যারার সামনে একটা কিস করে চলে গেলাম। তখনই যারা আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে। আমি কিস করলে ভালো লাগে না, আমি বুইরা। আর অনিকা কিস করলে ভালো লাগে? অনিকা কোচি, তাই না? দাঁড়াও, আজ আব্বুর কাছে সব বলে দেবো, তোমার কুকীর্তিগুলো। তুমি বলবে বলো, আমি তোমার ভিডিওটা আব্বুকে দেখিয়ে দেবো। তুমি কলেজে গিয়ে কি করো? তুমি ভিডিওটা ডিলিট করোনি? না করিনি, তুমি যেদিন চলে যাবে সেদিন করব। ওকে, আজকের পর থেকে বাকি 1 মাস 24 দিন তোমার সাথে থাকবো, ঠিক? কোনো কথা বলবো না, তুমি যা খুশি করো, আমি তোমাকে কিছুই বলবো না। বলে রুম থেকে বেরিয়ে আসলো। না বললে বলবে, তাতে আমি কি মারা যাব নাকি? জোর করে কথাগুলো বলছি। কিছুক্ষণ পর নিচে গেলাম, কলেজে যাব বলেই গিয়ে দেখি সবাই নাস্তা করছে। আমি টেবিলের কাছে যেতেই অনেকে আমাকে বলছে, ইসমাইল তুমি আমার পাশে এসে বসো। ইসমাইল কেন তোমার পাশে বসবে? ইসমাইল যারার পাশে বসবে। তুই এখানে এসে বস। হ্যাঁ আসছি। যারা আমার দিকে একবারও তাকালো না। আমি নাস্তা করে বের হলাম তখনই। ইসমাইল শোন, হ্যাঁ বলেন। এখানে 2টা টিকিট আছে, তোর আর জারার। দুজনার সন্ধ্যায় কক্সবাজার যাবি হানিমুনে। বিদেশে পাঠাইতাম যদি জারার আব্বুর শরীরটা ভালো থাকতো। এখন আপাতত কক্সবাজার থেকে ঘুরে আয়, পরে বাহিরে কোথায় যাস। আমার পরীক্ষার সামনে, এখন না গেলে হয় না। না হয় না, আমি যেটা বলছি সেটাই হবে। আর তাড়াতাড়ি একটা নাতনি চাই। কি যারা মা দেবে না আমায় একটা নাতনি? ঠিক আছে, তাহলে একটু কলেজ থেকে আসি। না, আজ কলেজে যেতে হবে না। ঠিক আছে। রুমে এসে হিটলারটার গোষ্ঠী উদ্ধার করতেছি, তখনই যারা হাজির। তুমি আব্বুকে বকা দিতেছো? দাঁড়াও, এখনই বলছি। তুমি আব্বুকে কি বলবে? তুমি আমার লাইফটা হেল্প করে ফেলছো, সব দোষ তোমার। তুমি যাচ্ছ না কেন? এখন অনিকাকে আমি কি বলবো? আমি তোমার সাথে হানিমুনে গেলে অনিকাকে আমাকে বিয়ে করবে? এই কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাইরে থেকে বিকেলে এসে দেখলাম রুমটা একেবারে ফাঁকা। কি ব্যাপার, আমি কি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়লাম নাকি? আরে না, ওয়ার্ড্রপ আর শার্ট এগুলো তো আমারই লাগছে। সবকিছু আগের মতো হয়ে গেল। কেন যারাকে কোথাও দেখছি না? গেল কই মেয়েটা? যারা বলে জোরে জোরে কয়েকটা ডাক দিলাম, তখনই কি রে, এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে কি আগুন লাগছে নাকি? যারা কই? কেন তুই জানিস না? কি হয়েছে যে আমি জানবো না? যারা ওদের বাড়ি গেছে। কেন, আজ না হানিমুনে যাবার কথা? তোর আব্বুকে বলে গেছে এখন যেতে পারবে না, সামনে ওর ফাইনাল পরীক্ষা। আর যারা আব্বুর শরীর তেমন ভালো না, তাই পরে যাবে। তাহলে বাড়িতে গেছে কেন? বলছে এখন ভালো লাগছে না, কিছুদিন থেকে চলে আসবে। ওকে নাকি বলে গেছে যারা বাড়িতে যাবে, তুই নাকি যেতে বলছিস।
আমি বলছি এত বড় মিথ্যা কথা? আমাকে ফাঁসিয়ে নিজেই চলে গেছে, আর চলে গেছে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। যাক গেছে, এখন আমার জন্য ভালোই হয়েছে। এখন আমি মুক্ত, মনে মনে কথাগুলো ভাবছি। কিরে ইসমাইল, কি ভাবছিস? কিছু না, ঠিক আছে, আমি বের হচ্ছি। কোথায় যাবি এখন? বাইরে যাবো, আসতে একটু দেরি হবে। যাক, আপদ বিপদ হলো, এখন শান্তিতে একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবো। আজ সবগুলো হারামিদের কল করে বলবো পার্টি দেবো, সবাইকে নাইট ক্লাবে আসতে বলবো। আজ আমি সবাইকে ট্রিট দিব। সব হারামিরা আসলো, আমি গেলাম, সবাইকে জিজ্ঞাসা করছে, কিরে আজ তোকে এত আনন্দ লাগছে কেন? ইসমাইল, আমি বলে দিব তোর হয়ে সবাইকে। হ্যাঁ, বলে দে। সবাই আমার দিকে তাকাও। ইসমাইলের বউ আজ বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আনন্দে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। ইসমাইল, বিয়ে করলি কবে আর ছাড়লি কবে? মেয়েটা কি ইসমাইল? বলছি না আমার দিকে তাকাতে? আমি সব বলছি। আমাদের কলেজের জয়া আপু, তখনই সবাই চুপ করে গেল। কিরে সবাই চুপ করে গেলি কেন? সবাই একসাথে। আমি তুই আর কোনো মেয়ে পাইলি না, সিনিয়র মেয়েটাকে বিয়ে করছিস। সবাই হাসাহাসি করছে, একমাত্র সোহেল ছাড়া। দেখ ইসমাইল, তুই ভুল করছিস। যারা আপু অনেক ভালো মেয়ে, আর তোর থেকে 1 বছরের বড় হবে, এতে কিছু হবে না, তুই অনেক সুখে থাকবি। কি বল, তুই চুপ থাক। তাই বলে সিনিয়র মেয়েকে নিয়ে সংসার করবে? হ্যাঁ করবে। ইসমাইল, যারা আপু এখন কই আছে? তখন দেখি আমার মোবাইল বেজে উঠলো, হাতে দিয়ে দেখি আব্বুর নাম্বার। সবাইকে চুপ করে রিসিভ করলাম। ইসমাইল, তুই যেখানে থাকস না কেন, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল চলে আয়। যারা। হ্যালো আব্বু, যারার কি হয়েছে? কোনো কথা বলছে না, হঠাৎ কলটা কেটে দিল। কিরে কি হয়েছে? কিছু না, তোরা থাক, আমি ঢাকা মেডিকেলে যাব। বিলটা দিয়ে বেরিয়ে আসলাম। অনেকবার আব্বুর নাম্বারে ট্রাই করলাম, কিন্তু নেটওয়ার্ক বিজি বলছে। টেনশন হচ্ছে, মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। একবার যারাকে কল করব, যদি কিছু মনে করে করবে, একবার কল করে দেখি। কি হলো, মোবাইল বন্ধ হয়ে বলছে কেন? কোনো কিছু ভালো লাগছে না। আগে মেডিকেল যাই, যদি যার কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। 50 মিনিট পরে মেডিকেল আসলাম। তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে আমি থমকে গেলাম। মেডিকেলে সবাই বসে আছে, কিন্তু যারা কই, ওকে দেখছি না কেন? আম্মুকে জিজ্ঞেস করি। আম্মু, যারা কই, কি হয়েছে ওর? বৌমার কিছু হয়নি। তাহলে যারা কই, ওকে দেখছি না কেন? কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না নাকি? কি করছে আমি? কি না করছস তুই? আজ যা হয়েছে সব তোর জন্যই হয়েছে। আগে বলবে তো কি হয়েছে? যারা বাবা স্ট্রোক করেছে আজ সন্ধ্যায়। কি বলো আম্মু? হ্যাঁ, যারা ওইখানে আছে তার মায়ের সাথে। আচ্ছা, দেখছি আমি। আমি বলে যারার কাছে গেলাম, দেখি ওর আম্মুর সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসছি, কিন্তু আমার দিকে একবারও তাকালো না। আন্টিও আমাকে দেখেনি। আমি ওর হাতটা ধরবো কি ধরবো না ভাবতেছি। যখন হাতটা ধরতে যাব, যারা তা ওর হাতটা সরিয়ে নিল। আমি চেয়ে আছি, যারার দিকে খুব অসহায় লাগছে। মেয়েটাকে চোখগুলো ফুলিয়ে ফেলেছে, কেঁদে কেঁদে। আমি কিছুক্ষণ বসলাম, তখনই আমার শাশুড়ি। ইসমাইল বাবা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। আঙ্কেলের কি অবস্থা এখন? কিছু বলতে পারছি না, এখনো ডাক্তার বের হয়নি আইসিইউ থেকে। বাবা, তুমি একটু যারার পাশে বসো, আমি তোমার আম্মুর কাছ থেকে আসছি। ঠিক আছে, যান। শাশুড়ি চলে গেল। যারা কিভাবে আঙ্কেল স্ট্রোক করেছিল। দেখুন মিস্টার ইসমাইল, এখন আপনি যান। কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছেন? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তুমি সবকিছু বুঝে না বোঝার ভান করছো, তাহলে আমি কি বলবো? তুমি কি বলতে চাও? আমার জন্য তোমার আব্বু আজ স্ট্রোক করছে? তোমার কি মনে হয়? মানে? তখনই ডাক্তার বেরিয়ে আসলো। যারা ডাক্তারের কাছে চলে গেল, আমিও সাথে সাথে গেলাম। আর শাশুড়ি, আম্মু, আব্বু এরা সবাই আসলো ডাক্তারের কাছে। ডাক্তার, আমার আব্বু কেমন আছে? এখন অনেকটা সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার। তবে উনি যেন আর উত্তেজিত না হয়, কারণ স্ট্রোকটা উত্তেজিত হওয়ার কারণেই হয়েছে। আর কোনো বিষয় নিয়ে যেন চিন্তা না করে, এই দিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ ডক্টর, খেয়াল রাখবো। তবে ওনাকে কি আমরা আজ নিতে পারবো বাসায়? না, আজ নিতে পারবেন না, তবে আগামীকাল সকালে নিয়ে যেতে পারবেন। আর ওনাকে কিন্তু খুব কেয়ার করে রাখতে হবে। হ্যাঁ আঙ্কেল, খুব ভালো করে দেখাশোনা করব। কিন্তু এখন কি আমি আব্বুর সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, এখন একজন একজন করে দেখা করেন, একসাথে সবাই যাবেন না। তাহলে এখন আমি যাই? হ্যাঁ যান। যারা ভিতরে গেল, একটু পর বের হলো। তারপর আব্বু গেছে, এরপর আম্মু গেছে। দুজনে দেখে আসছে, আমি দাঁড়িয়ে আছি, পাশে যারা আছে। শোন ইসমাইল, তুই আজ এখানে যারার সাথে থাকবি, আর আগামীকাল সকালে তোর শ্বশুরকে বাসায় দিয়ে তারপর তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই, তোর আম্মুকে নিয়ে। আর কোনো কিছু দরকার হলে আমাকে কল করিস। যারা মা, তাহলে যাই আমরা। ঠিক আছে, যান। ইসমাইল শোন, একটু এদিকে আয়। শোন, যারাও তার
তোর শাশুড়ি মা এখন পর্যন্ত কোনো খাবার মুখে দেয়নি, তুই একটা রেস্টুরেন্ট থেকে কিছু কিনে ওদের খাইয়ে দিস কেমন করে? কি বললাম মনে আছে তো নাকি ভুলে যাবি? হ্যাঁ আছে। হ্যাঁ বলো আম্মু। হ্যাঁ মনে থাকবে। আব্বুরা চলে গেল, আমি আইসিউর সামনে আসি। যারা তোরা দুজনে বাসায় চলে যা, বাসাটা একদম খালি পড়ে আছে। আন্টি আপনি যারাকে নিয়ে চলে যান, আমি এখানে থাকি। না মা, আমি একা থাকি, তুমি চলে যাও বাসায়। তাহলে যারা আর তুমি থাকো, আমি বাসায় যাই। সবকিছু এলোমেলো হয়ে আছে, আমি ওগুলো গুছাই গিয়ে। ঠিক আছে আপনি যান। শাশুড়ি চলে গেল, তখনই আমি শ্বশুরকে দেখার জন্য রুমে যাব, আর যারা আমার হাতটা ধরে বলছে তুমি যাবে না আব্বুর কাছে? আর যা হয়েছে সব তোমার জন্য। কিন্তু কেন, আমি কি করছি? তাহলে শোনো, তুমি কি না করছো। তুমি তো তোমার না কিছু না, তুমি যাও এখান থেকে। থামলে কেন, বলো আমি কি? বলো। শোনো, তাহলে আজ তোমার জন্য আমার এই আব্বুর অবস্থা। কিছু বললে তুমি? তোমাকে বলছিলাম আমি 2 মাস পরে চলে আসবো তোমার জীবন থেকে, কিন্তু আমি চলে আসলাম আজ সকালে, তাও তুমি ক্ষান্ত দিলে না। তুমি অনিকাকে দিয়ে আব্বুর নাম্বারে কল করে বলিয়েছো তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আর আব্বু এই কথা শোনার সাথে সাথে আমাকে বাড়িতে দেখতে আসছে। তখনই আব্বু স্টকটা করে। আমি যদি তখন না থাকতাম তাহলে আজ আব্বুকে বাঁচানোই যেত না। ইসমাইল, আমি তোমার জীবন থেকে চলে আসছিলাম, কিন্তু তারপর তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না। আজ যদি আব্বুর কিছু হয়ে যেত তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতাম না, কোনো দিনই না। কিন্তু আমি তো অনিকাকে কল, তখনই যারা আমাকে থামিয়ে দিয়ে বলে। থাক ইসমাইল, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না। তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি জানি তুমি এখন কি বলবে। তুমি বলবে অনিকাকে আমি কল করতে বলিনি, আমি জানি না অনিকাকে যে তোমার আব্বুকে কল করেছে ইত্যাদি কিছু বলবে আমাকে বোঝানোর জন্য। সুতরাং আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। তুমি যেই দিন অনিকাকে আমার সামনে খাটের উপর নিয়ে শুয়েছিলে সেই দিন বুঝছি আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না, তাই আমি চলে আসছি। এখন তুমি মুক্ত, তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, মজাও করবে না। এখন তুমি এখান থেকে চলে যাও। যারা এখন আমি তোমাকে যাই বলি না কেন তুমি আমাকে বিশ্বাস করবে না, তবে একটা কথা আমার শোনো প্লিজ। এখন আমার ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। ওকে চলে যাচ্ছি, তবে তোমাকে একটা কথা বলে যাই, তুমি যেটা ভাবছো আমি সেটা করিনি। ঠিক আছে, ভালো থেকো। বাই বলে চলে আসলাম বাহিরে। হঠাৎ মনে পড়লো আম্মু যে বলে গেছে যারা কিছু খায়নি, আমি কিছু খাবার কিনে দিয়ে যাই। ওকে একটা হোটেল থেকে একটা চিকেন ফ্রাই কিনে দিলাম। যারা আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ করে, চিকেন ফ্রাই হাতে করে নিয়ে গেলাম। দেখি যারা ভিতরে বসে আছে, আমাকে দেখে আসছে। তুমি আবার আসছো কেন? তোমাকে বলছি আমার সামনে আসবে না। নাও ধরো। কি আছে এটাতে? চিকেন ফ্রাই, তোমার পছন্দের খাবার। আমি খাবো না। কি বললে তুমি খাবে না? এত কষ্ট করে কিনে নিয়ে আসলাম তোমার জন্য, আর তুমি খাবে না? যারার হাতটা ধরে টেনে কাছে নিলাম, একেবারে বুকের সাথে মিশিয়ে নিছি। ওকেও আমার দিকে চেয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। চোখ দুটো অনেক কথা বলছে কিন্তু মুখে প্রকাশ করছে না। তখনই কি হচ্ছেটা কি? ছাড়ো, সবাই তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? তুমি খাবে নাকি বলো? না, খাবো না। তবেই বলে ওকে একটা বেঞ্চের উপর নিয়ে বসালাম আর জোর করে খাইয়ে দিলাম। খাবার শেষ করে বসে আসি তখনই। শোনো ইসমাইল, আমার একটা কথা রাখবে? বল, কি কথা? আজকের পর আর কোনোদিন তুমি আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার এই অনুরোধটা একটু রেখো। ওকে যারা, তুমি যেহেতু চাচ্ছ না তোমার সামনে আসি, আজকের পর থেকে কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে একটা কথা বলি, ওই দিন খাটের উপর আমি অনিকাকে নিয়ে শুয়ে থাকিনি, বরং অনিকা তোমাকে দেখে ইচ্ছা করে আমার বুকের উপর শুয়ে পড়ছিল। যাক, যারা তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না, এসব বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালো থেকো, বাই বলে চলে আসলাম বাসায়। ইসমাইল, তুই চলে আসলি যে? ডক্টর বলছে একজন থাকতে পারবে, তাই যারাকে রেখে আমি চলে এসেছি। সবকিছু ঠিক আছে মেডিকেলে? হ্যাঁ ঠিক আছে বলেই আমি অনিকার রুমে গেলাম। গিয়ে দেখি গান শুনতেছে, আমাকে দেখে এসে জোরে ধরলো। ইসমাইল, এতক্ষণ কোথায় ছিল তুমি? ছাড়ো অনিকা, তুমি যারার আব্বুর নাম্বারে কল করছো? হ্যাঁ করছি, আর বলছি তুমি যারাকে ছেড়ে দিছো। ঠাস ঠাস। তুমি আমাকে চোর দিলে কেন? আজ তোর জন্য যারার আব্বু স্টক করছিল, আজ মরতে বসেছিল লোকটা। যদি মারা যেত তাহলে যারা আমাকে সারাটা জীবন দোষারোপ করতো। কি দরকার ছিল কল করার? যারা তো এমনিতেই চলে গেছিল। তার জন্য তুমি আমাকে চোর বলবে? চর দিলাম, আর কাল এই বাড়ি ছেড়ে চলে যাবে, তা না হলে তখনই। না হলে কি করবে তুমি শুনি? আমি সব বলে দেব তোমার আব্বুর কাছে। তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমার বোনের গায়ে হাত উঠিয়েছো, কথাগুলো খুব মনে পড়ছে কেন? না, আজ রুমে থাকা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসি। বলবে যা বলার আগামীকাল সকালে আমি নিজে আব্বুকে বলে দিব, যদি অনিকা সকালে বের না হয়ে যায়। এই বলে রুমে চলে আসলাম। রুমটা একদম শূন্য শূন্য লাগছে। যারাকে খুব মিস করছি। আমি যারাকে বেসে ফেললাম, ওর কথাগুলো খুব মনে পড়ছে।
কেন জানি না, রুমে থাকা যাবে না, একটু ছাদ থেকে ঘুরে আসি দেখি। ছাদে বসে বসে যারা কথা ভাবছি আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারছি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো, দেখি ছাদের বেঞ্চের উপর শুয়ে আছি। উঠে রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে রুমে আবার ঘুমালাম। আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। ইসমাইল, তুই মেডিকেলে যাবি কখন? যারা আব্বুকে বাসায় নিয়ে যাবি কখন? হ্যাঁ, যাচ্ছি বলে নিচে চলে আসলাম। অনিকাকে কোথাও দেখছি না। যাক, তাহলে আপদ বিদায় হয়েছে। মনে মনে কথাগুলো বলছি তখনই। ইসমাইল, তুই মেডিকেলে যাবি কখন? নাস্তা করে রওনা দিব। ঠিক আছে, আর একদিন ওইখানে থেকে বৌমাকে নিয়ে আগামীকাল বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। নাস্তা করে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। তবে মেডিকেলে যাওয়া যাবে না, কারণ যারা আমাকে অনুরোধ করছে ওর সামনে না যেতে। তবে একটু যাব, আড়াল থেকে দেখবো। আমি 30 মিনিট পর মেডিকেলে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, তখনই যারা আর আঙ্কেল দুজন মেডিকেল থেকে বের হচ্ছে। যাক, আব্বু জিজ্ঞেস করলে বলতে পারবো। তখনই দেখি সোহেলকে। কিরে ইসমাইল, যারা আপু কি হয়েছে? উনি ঠিক আছে তো? শালা, তোর ভাবি লাগে, আপু বলিস কেন? তাহলে তুই এই বিয়েটা মেনে নিবি? তুই কালকে বলছিলিস যারা অনেক ভালো মেয়ে, আমি ওর সাথে অনেক সুখে থাকবো, আর এখন এই কথা জিজ্ঞেস করছিস কেন? তবে যারা আমাকে এখন আর ভালোবাসে না। কি বলিস তুই? কিন্তু কেন? হ্যাঁ, ওর আব্বু স্ট্রোক করছে, তার জন্য আমাকে দায়ী করে। কিন্তু কেন, একটু খুলে বল। তাহলে শোন, বলছি। সবকিছু সোহেলকে বললাম। ওকে, আমরা যা করব কাল কলেজে করব, তবে আজ সারাটা দিন একটু ঘোরাঘুরি করে কাটিয়ে দে। ওকে দোষ বলে চলে আসলাম। সারাদিন এখানে ওখানে কাটিয়ে রাতে বাসায় গেলাম। তখনই আম্মু বলল, কিরে তোর না যারাদের বসে থাকার কথা, চলে আসলি কেন? যারা ওর আব্বুকে দেখাশোনার জন্য আরো কয়েকদিন থাকবে, তাই আমি চলে এসেছি। রাত্রে খাবার খেয়ে ঘুম দিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে গেলাম। আর কলেজে গিয়ে আমার মেজাজ 420 হয়ে গেছে। যারা আর পোস্টাল সারা কলেজে লাগিয়ে দিয়েছে আর বড় বড় করে লিখে দিয়েছে যারা এবং সাগরের মধ্যে গভীর ভালোবাসা চলছে। সোহেলকে জিজ্ঞাসা করি, এই সোহেল, সাগরটা আবার কে? তোর মনে আছে ওই দিন যারাকে একটা ছেলে হাটিয়ে ফুলের তোড়া দিয়েছিল? ওই ছেলেটা হচ্ছে সাগর। চল তো, কই আছে বলেই আমি আর সোহেল দুজনে খুঁজে বের করলাম। সাগর রাস্তার দিকে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া নিয়ে। আমি কাছে গিয়ে হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নেই, আর তখনই সাগর আমাকে ধাক্কা মারে। আমি পিছনে পড়ে যাচ্ছি, তখনই যারা সামনে চলে আসে। আমি যারাকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেলাম। নিচে যারা, আমি উপরে যারা। আমার দিকে যারা তাকিয়ে আছে। আমি তখনই সাগরের মাকে টেনে তুলে ফেলি। তারপর আমার আর সাগরের মাঝে হাতাহাতি হয়, তা দেখে যারা চলে যায়। তারপর আমাকে, সাগরকে আর যারাকে প্রিন্সিপাল স্যার তার রুমে ডেকে নিয়ে গেল। সাগর, কি হয়েছে বলো? স্যার, ইসমাইল আমার ফুলের তোড়া নিয়ে গেছে, তাই আমি ওর সাথে ঝগড়া করছি। ইসমাইল, তুমি সাগরের ফুলের তোড়া ধরছো কেন? আর সাগর তোমার সিনিয়র বড় ভাই, তুমি কি জানো না নাকি? জানি স্যার, তবে উনি আমার ওয়াইফকে ডিস্টার্ব করে ফুলের তোড়া দিয়ে, তাই আমি এমনটা করেছি। ইসমাইল, তুমি বিয়ে করেছো কবে? আর তোমার ওয়াইফ কে? আমার ওয়াইফ যারা। কি বললে তুমি? যারা? যারা তোমার ওয়াইফ? কিন্তু যারা তো তোমার সিনিয়র। বিশ্বাস না হলে যারাকে জিজ্ঞেস করে দেখুন, তাহলে সব জানতে পারবেন। যারা ইসমাইল যা বলছে সবকিছু সত্যি বলছে? স্যার, ইসমাইল সব মিথ্যা কথা বলছে। আমি ইসমাইলকে চিনি না, আজ প্রথম দেখলাম। ইসমাইল যারা বলছে তোমাকে চিনে না, তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন? কলেজে আসছো কি মারামারি করতে? আজকের মতো মাফ করে দিলাম। এর যদি আরো কোনোদিন কলেজে মারামারি করো তাহলে টিসি দিয়ে দেবো, কথাটা মনে রেখো। আর সাগর, তুমি কথাগুলো মনে রাখবা। যাও এখন সবাই। আমি আগে বেরিয়ে আসলাম, যারাকে জিজ্ঞেস করতে হবে কেন এমন করছে, তাই দাঁড়িয়ে আছি। তখন দেখলাম যারা আর সাগর দুজনে হাসতে হাসতে আসতেছে। আমি নিজেকে চোখগুলো বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখতেছি? তাহলে যারা কি আমার সাথে এতদিন অভিনয় করেছে? এই কথাটা যারাকে জিজ্ঞেস করতে হবে। আমাকে মনে হয় সত্যি চিনে না, এমন ভাব পাশে নিয়ে যা চলে গেছে। যারা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কিরে ইসমাইল, তুই যে বললি যারা তোর বউ, কিন্তু তোর দিকে একবারও তাকালো না। মনে হয় আমার উপর রাগ করছে, তাই। আমার মনে হয় তুই মিথ্যা কথা বলছিস। আর যারা যদি তোর বউ হয়ে থাকে তাহলে তোদের বিয়ের ছবি দেখা। যারার কোনো ছবি আমার কাছে নাই, আমাদের বিয়েরও কোনো ছবি আমার মোবাইলে রাখি নাই। তুই কি আমার সাথে মজা করছিস ইসমাইল? তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করতেছি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে রিপাকে জিজ্ঞেস। এখন যা এখান থেকে, আমার কোনো কিছু ভাল লাগছে না বলেই চলে আসলাম। আজ কোনো ক্লাস করিনি, শুধু যারা কথা মনে পড়ছে। কলেজের বাইরে বাইকে বসে আছে। কলেজ ছুটি হলো, সবাই আসে দেখলাম, কিন্তু যারা আর সাগর আসছে না। একটু পর সাগর আসছে, কিন্তু যারা কই? যারা আসছে না কেন? দেখ, কোনো কিছু ভাল লাগছে না। দেখি সবাই চলে যাচ্ছে, কিন্তু সাগর তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একটু পর দেখলাম যারা আসছে। আমি এগিয়ে গিয়ে বললাম, যারা আসো, বাসায় যাবে আমার সাথে। আপনি কে বলুন তো? আমাকে একবার বউ বলছেন, আবার এখন আসছেন বাসায় নিয়ে যেতে। যারা তুমি এমন কেন করছো? চলো বাড়িতে যাবে, আব্বু বলছে তোমাকে আজ বাড়ি নিয়ে যেতে। আমি
আপনাকে চিনি না জানি না, আপনার সাথে আমি কেন যাব বাড়িতে? যারা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর তোমার আব্বুর শরীর এখন কেমন আছে? আমার আব্বুর শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক তাতে আপনার কি? এখন আমি বাসায় যাব, আপনি আমার সামনে থেকে সরে যান বলছি। কোথাও যাও তুমি বলে যারার হাত ধরে ফেলি আর এক টান দিয়ে বুকের মাঝে নিয়ে আসি। হচ্ছেটা কি ছাড়ুন বলছি, তা না হলে আমি চিল্লাবো বলে দিলাম। তখনই সাগর এসে, ইসমাইল তুই যারার সাথে এমন করছিস কেন? স্যার যারা এই তোর সমস্যা কি বলতো? যারা আমার ওয়াইফ, ওর সাথে আমি কি করব না করব এসব কি তোকে বলবো? যা এখান থেকে। ছাড়ো আমাকে বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে চলে গেল। সাগরের সাথে গাড়িতে উঠে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। এটা কি যারা নয় নাকি ওর মতো দেখতে কেউ একজন হবে? না দাঁড়িয়ে থাকে হবে না। আমি গাড়িটাকে ফলো করতে লাগলাম। গাড়িটা গিয়ে থামলো ঠিক আমার শ্বশুর বাড়ির সামনে। যারা গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে গেল আর সাগরের গাড়িটা চলে গেল। আরে এটা তো যারাদের বাড়ি, তাহলে যারা ইচ্ছে করে আমার সাথে এমন করছে, আমি কষ্ট দিচ্ছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে, তাহলে ঠিক আছে আমিও দেখবো বলে যারাদের বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। যা বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রাস্তার একটা গাছের নিচে দাঁড়িয়ে যারাকে কল করতে থাকি। 5টা কল দিলাম কিন্তু রিসিভ করেনি। রাত 9টা বেজে গেছে। আমি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। যারা একবার দেখছে জানালা দিয়ে, তারপর জানালাটা লাগিয়ে দিচ্ছে। আমি একটা মেসেজ করলাম যারার নাম্বারে, ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না, যদি পারো ক্ষমা করে দিও, বাই। মেসেজটা সেন্ড করে মোবাইল অফ করে দিলাম আর বাইক নিয়ে চলে আসলাম। কিন্তু আজ বাসায় যাব না, কারো কাছে যাব না, তাহলে আমি আমার যারাকে ফিরে পাবো না, তাহলে যদি কোনোদিন ফিরে আসবে না এভাবেই বাইক চালাচ্ছি। তখনই পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো। আমি রাস্তায় পড়ে গেলাম। বাইক থেকে আমার আর কিছু মনে নাই। আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কিন্তু আমি এখানে আসলাম কি করে, কে আনছে আমাকে? তখনই একজন নার্স আমাকে বলছে, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, তখন কেউ একজন অপরিচিত লোক আপনাকে হাসপাতালে ভর্তি করে গেছে। আর আজ 2 দিন পরে আপনার জ্ঞান ফিরে আসছে। আপনার কাছে পরিচিত কারো নাম্বার আছে? থাকলে বলেন, আমি কল করে বলে দেই। এখন কাউকে খবর দিতে হবে না। তবে কেউ আসেনি আমাকে দেখতে? না, কেউ আসেনি, আর আমরা কাউকে খবর দিতে পারিনি। আপনার বাসার কোনো ঠিকানা পাইনি। তাই কেন? আমার মোবাইল কই? মোবাইলে তো নাম্বার ছিল। আপনার মোবাইল আমরা পাইনি। আমার মোবাইল আর মানি ব্যাগ নিল কে? আমি কিছু জানি না, তবে আমার মনে হয় যখন রাস্তায় পড়েছিলেন তখন কেউ হয়তো নিয়ে গেছে। হয়তো এমন কিছু একটা হবে। আমি ওঠার চেষ্টা করতেছি। কি করছেন? উঠছেন কেন? আপনার শরীর এখনো ভালোভাবে সুস্থ হয়নি। আমাকে যেতে হবে। আব্বু আম্মুরা খুঁজবে আমাকে। আর আমি সুস্থ হবে কবে? আমি সঠিক জানি না, তবে স্যার বলতে পারবে। আপনি শুয়ে থাকুন, আমি স্যারকে ডেকে আনছি। বলে নার্স চলে গেল। কিন্তু অবাক লাগছে, আমি 2 দিন নিখোঁজ, কি আমার কোনো খোঁজ করেনি? কারণটা কি? নাকি ওরা মনে করছে আমি কোথাও ঘুরতে গেছি? তখনই ডাক্তার এসে হাজির। অবশ্যই আপনার জ্ঞান ফিরল। যাক ভালো, আপনার কোনো সমস্যা হয়নি। এখন আপনি অনেকটা সুস্থ আছেন। তবে আপনার আরো 2 দিন হাসপাতাল থাকতে হবে। ঠিক আছে ডক্টর। আপনার কোনো আত্মীয় স্বজন নেই নাকি? আচ্ছা, কিন্তু ওরা হয়তো কেউ জানে না আমি অ্যাক্সিডেন্ট করছি, তাই কেউ আসেনি। তাহলে এখন নাম্বার দেন, আমি ওনাকে কল করে সব বলে দেই। না থাক, আমি বাড়িতে গিয়ে সবটা বলবো। এখন বললে সবাই কান্নাকাটি করে হাসপাতালে আসবে। ঠিক আছে বলে চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এই কয়দিন নার্সটার মায়ায় পড়ে গেছি। অনেক ভালো মানুষ নার্সটা। ওর জন্য আমি নতুন করে নাকি জীবন ফিরিয়ে পাচ্ছি, ডাক্তার বলল। যাক, বাসার সামনে এসে দরজার কলিং বেল টিপ দিতে আব্বু দরজাটা খোলে। আমাকে দেখা মাত্র সবাইকে ডাকা শুরু করছে। ইসমাইল বাড়ি ফিরে আসে, তোমরা সবাই দেখো বলে আমাকে বুকে জড়িয়ে কান্না করে দিল। আম্মু আর বলছে, কোথায় ছিলি বাবা? এর মধ্যে বাসার সবাই চলে আসছে, শুধু যারা আসেনি। কি ব্যাপার, যারা কই? ও আসেনি কেন? নাকি যারা জানে না আমি যে এতদিন ঘরে বাড়িতে ছিলাম না? তখনই ইসমাইল তুই এতদিন কোথায় ছিলি? তোর মোবাইল কেন বল? সবাইকে বললাম আমার অ্যাক্সিডেন্টের কথা। সব শোনার পর আব্বু, আমি তো থানায় বলে আসছি তোকে খুঁজে পাই না দেখে। তারপর আরো অনেক জায়গায় খোঁজ করছি কিন্তু কোথাও পাইনি। তোমরা সবাই আসো, কিন্তু যারা কই? আম্মু, যারা তোর ব্যাপারে কিছু জানানো হয়নি, কারণ যারা আব্বুর শরীর খারাপ নিয়ে টেনশনে আছে, আবার তোকে নিয়ে টেনশন করবে, তাই তোর আব্বু যারাকে জানাতে মানা করেছে। কিন্তু যারা কি একবারও আমার কথা জানতে চাইলো নাকি? এখন থাক না এসব কথা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আগে পরে কথা বলিস এসব কথা। ঠিক আছে বলে রুমে গেলাম। আজ অনেকদিন পর রুমটা ঢুকলাম। আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার। যাক, ফ্রেশ হয়ে খাটের উপর দিলাম এক ঘুম। বিকেলে আম্মুর ডাক শুনে ঘুমটা ভাঙলো। কি রে, খাবি না নাকি? আর তোর সব
ওষুধ আছে তো নাকি আনতে হবে? আনতে হবে কিছু, আমি এক্ষুনি নিয়ে আসবো। আর আমাকে কিছু টাকা দিয়ে তো আমার লাগবে। ঠিক আছে, এখন ওষুধ নিয়ে আয়। ঠিক আছে, আনতেছি ঔষধ। আনলাম বাসায়। আরো কয়েকদিন কাটিয়ে দিলাম, এখন আমি একদম সুস্থ। আমি তাই কাল কলেজ যাব। খাটের উপর বসে ভাবতেছি যারাকে অনেকদিন ধরে দেখি না, হয়তো সাগরের সাথে চুটিয়ে প্রেম করছে তখনই। ইসমাইল, তুই টাকা চাইছিলি না? এই নে টাকা, তোর আব্বু দিয়েছে। টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে। গিয়ে নতুন একটা সিম কিনে নিলাম আর একটা মোবাইল কিনে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে কিছু খেয়ে রুমে গিয়ে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রওনা দিলাম। আজ 20 দিন পরে কলেজ যাচ্ছি। রাস্তায় কারোর সাথে দেখা হয়নি। যখনই কলেজে গেলাম তখনই দেখি রিপা, সোহেল ওরা সবাই বসে আড্ডা মারছে। আমাকে দেখে, কিরে হারামি, তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর নেই কেন? বলছি, কিন্তু আগে বল যারা কলেজে আসছে এতদিন। আসছে তো, কেন, কি হয়েছে? কিছু না, চল ক্যান্টিনের দিকে যাব। ইসমাইল, ওই তো যারা এদিকে আসছে মনে হয়। আসুক, তাতে আমার কি, চল আমরা ক্যান্টিনের দিকে যাই। বলেই আমরা সবাই ক্যান্টিনের দিকে যাচ্ছি। তখনই দেখি যারা আমাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। সবাই হাঁটা থামিয়ে দিছে, শুধু আমি পাশ কেটে চলে আসলাম। যারা আমাকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলিনি। আমরা সবাই ক্যান্টিনের ভিতরে আসলাম। ইসমাইল, তোকে যারা মনে হয় কিছু বলতে চাইছিল। ধুর, বাদ দে তোর কথা। বল, তোরা সবাই কেমন আছিস? আগে বল, তুই এতদিন পর কোথা থেকে আসছিস? আরে আমি তো তখনই দেখলাম যারা আর সাগর দুজনে একসাথে ক্যান্টিনের ভিতরে ঢুকছে আর ঠিক আমাদের পাশের টেবিলতে বসছে। যারা সাগরকে বলছে, বলো সাগর তুমি কি খাবে? আমি আজ তোমাকে খাওয়াতে চাই, কারণ আমার মনটা আজ অনেক ভালো। আমি জানি কেন তোমার মনটা আজ এত ভালো, তার জন্য বেশি কিছু খাওয়াতে হবে না, শুধু একটা কফি খাওয়ালেই চলবে। এই ইসমাইল, বল কোথায় ছিলি এই কয়দিন? বলছি তো, তাহলে শোন। আমি তো এতদিন কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। ওইখানে তানজিলার নামে একটা মেয়ের সাথে আলাপ হয়। মেয়েটা যা সুন্দর, না কি ভালোভাবে গুছিয়ে কথা বলে, হাসলে মনে হয় পূর্ণিমার চাঁদ হাসতেছে। আমাকে খুব আপন করে নিছে এই কয়েকদিনে। তানজিলার প্রশংসা যত করব ততই কম হবে। মেয়েটা খুব ভালো, চোখগুলো বড় বড়, চুল অনেক লম্বা। তখনই সোহেল আমাকে ইশারা করে বলছে থামতে। আমি না থেমে বলে যাচ্ছি, কারণ এই কথাগুলো যারাকে শোনানোর জন্য বলছি। তখনই আমার কথা বলা অফ হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে অফ করিনি। কেউ যেন আমার মুখ চেপে ধরছে 2 হাত দিয়ে পেছন থেকে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখনই দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি তাকিয়ে রইলাম, আরে আমার বুক চেপে ধরলো কেন? যারা অনেক কষ্ট নিজেকে ছাড়িয়ে দিলাম। তারপর এই আপনার সমস্যা কি? আমার মুখ চেপে ধরছেন কেন আপনি? আর একটু হলে তো আমার দম আটকে যেত, আমি মরেই যেতাম। তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে? জানি না, আগে আপনি বলেন, আমাকে এভাবে ধরলেন কেন? আগে আমার উত্তর দাও বলছি, তা না হলে আজ তোমার খবর আছে, সত্যি করে বলো তুমি এই 20 দিন কোথায় ছিলে? যেখানে থাকি না কেন তাতে আপনার কি? আপনি কে আমার যে আপনাকে বলবো? আমি তোমার কে তুমি জানো না, নাকি বলতে হবে? আপনি আমার কিছু হন না। কি বললে তুমি? হ্যাঁ, ঠিক বলেছি তোমাকে। আমি তোমাকে কত বলেছিলাম কিন্তু তুমি শুনোনি। তুমি আমার সামনে সাগরের সাথে হেসে হেসে কথা বলো। সাগরের গাড়ি করে আমার সামনে দিয়ে দুজনে যাও। আমি তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়েছিলাম। তুমি দেখেও না দেখার ভং করে জানালার আটকে দিয়েছিল। তখন আমার খারাপ লাগেনি? তুমি বলবে কিনা কোথায় গেছিলে? কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে। কার সাথে গেছিলে? একা গিয়েছিলাম। তাহলে তানজিনা মেয়েটা কে? আমার সাথে কক্সবাজার দেখা হয় আর ওইখানে পরিচয় হয়। তাহলে তোমার আব্বু কি মিথ্যা কথা বলেছে আমাকে? আমি কি করে বলবো? আব্বু কি বলছে তোমাকে? আব্বু বলেছে তুমি নাকি গাজীপুর গিয়েছো তোমার ব্যবসার জন্য। আমি তো কক্সবাজার গিয়েছিলাম আর আব্বু আপনাকে বলছে গাজীপুর বলেই হা 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 আমরা সবাই। এই তুমি হাসতেছো কেন? আর আমাকে আপনি করে সম্বোধন করছো কেন? আর তোমার কয়টা মোবাইল আছে? আমার নাম্বার অফ থাকবে না খোলা থাকবে, তার জন্য আপনার কাছে কৈফিয়ত দিব কেন? আর তাছাড়াও আপনি আমার সিনিয়র আপু, তাই আপনাকে আপনি করে বলছি। তখনই সাগর বলে, যারা ও যেখানে খুশি সেখানে যা, তাতে তোমার। তুমি বুঝবে না, এখান থেকে যাও তুমি। আমি যাব কেন? গেলে ইসমাইল যাবে। হ্যাঁ, শর্টটা এবার আমার গালে পড়েনি, পড়ছে সাগরের গালে। ক্যান্টিনের সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর আমার বন্ধুরা সবাই চলে যাইতেছি। তখনই ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ক্লাসে আছে সিনিয়র আপু। একদম ভালো হবে না কিন্তু সিনিয়র আপু ডাকলে। যারা তুই ইসমাইলের জন্য আমাকে চর মারলি, কাজটা ঠিক করলি না। তুমি জানো না ইসমাইল আমার কি হয়? আর যদি কোনোদিন আমার সামনে আসো তাহলে খবর আছে তুমি কি করবে আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, আমি দেখব। ভাই, বেশি দেখতে গেলে গাল লাল হবে বলেই আমরা সবাই একসাথে
হা হা হা। সাগর রেগে আগুন হয়ে চলে গেল আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জোরে ধরছে। এই আপনি কি করছেন, ছাড়ুন আমাকে বলে নিজেকে ছাড়িয়ে ক্যান্টিনের ভিতর থেকে চলে আসলাম। আমরা সবাই ক্লাসের দিকে যাইতেছি, তখনই দেখলাম সাগর কয়েকটা ছেলে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই আমি সোহেলকে বললাম সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে আয়। আর আমি গিয়ে দেখলাম ক্যান্টিনের দরজা প্রায় লাগিয়ে ফেলছে সাগরের বন্ধুরা, কিন্তু যারা তো ভিতরে আছে। তখনই গিয়ে দেখি যারা ক্যান্টিনের ভিতরে আছে আর সাগর তার দুই বন্ধু নিয়ে ক্যান্টিনের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিতেছে। তখনই আমি গিয়ে দরজায় লাথি মারি আর দরজা খুলে যায়। দেখি যারা দাঁড়িয়ে আছে, সাগর যারার সামনে দাঁড়িয়ে বলছে, কি যারা এখন তোমাকে বাঁচাবে কে? সাগর ভালো হবে না কিন্তু বলে দিলাম। কিরে ভাই, চর খেয়ে তোর লজ্জা হয় না? আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তো। ইসমাইল তুই এখান থেকে চলে যা বলে দিলাম, না হলে ভালো হবে না। তোর কি মনে হয় আমি আমার প্রাণটাকে এখানে রেখে চলে যাব? যে তোকে চিনে না সে তোর প্রাণ হলো কি করে? তুমি হাসো সাগর, আমি আমার স্বামীকে চিনবো না? আমি তোমার সাথে কথা বলছি শুধু ইসমাইলকে কাছে পাওয়ার জন্য। তাহলে তুই ইসমাইলকে প্রিন্সিপালের রুমে না করলি না যে ওকে চিনি না? ইচ্ছে করে বলছি যাতে ইসমাইলকে আমি ফিরে পাই, কারণ তখন ইসমাইল আমার সাথে কথা বলতো না, ভালোবাসতো না, আমাকে অবহেলা করতো। তারপর তোমার সাথে কথা বলা, তোমার সাথে গাড়িতে যাওয়া সবকিছু ছিল ইসমাইলকে দেখানো। আর আমি বুঝতে চাইছিলাম ও সত্যি আমাকে ভালোবাসে কিনা। এই কথাগুলো আমাকে আগে বললে তোমাকে আরো তাড়াতাড়ি ইসমাইলকে পেতে সাহায্য করতাম। ঠিক আছে, সরি, আমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। ওকে বড়, আমাকে ক্ষমা করে দিবেন। ওকে, আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। তখনই প্রিন্সিপালের আগমন। কি হয়েছে? এখানে নাকি গন্ডগোল হয়েছে? আরে যারা, তোমার কি মাথা ঠিক আছে? ইসমাইলকে জড়িয়ে আছো কেন? হাজবেন্ডকে জড়িয়ে ধরবে না তো কি আপনাকে জড়িয়ে ধরবে নাকি? কে বললো কথাটা? যারা ইসমাইল তোমার হাজবেন্ড কিন্তু তুমি যে ওই দিন বললে ইসমাইলকে চেনো না। সরি স্যার, ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। ঠিক আছে, এই তোমরা সবাই যার যার ক্লাসে যাও। বলে সবাই চলে গেল। আমি আর যারা আছি, যারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি যারার দিকে। আজ ক্লাস না করলে হয় না আমার সিনিয়র বউ? জি না জুনিয়র বর, আমার 2 মাস পরে পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে যাও, তোমার সাথে আর কথা নাই। রাগ করছো? করো, আমার কোনো সমস্যা নেই। কি তোমার কোনো সমস্যা নাই? তাহলে আমি তানজিলের কাছে যাই। কি বলো তুমি? তবে রে, দেখছি তোমাকে। কি করছো? ব্যথা পাইতেছি। তুমি বললে না তানজিনাকে? আরে বোকা, তানজিলা নামে কোনো মেয়েকে আমি চিনি না, তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। কি এত বড় চিঠি? যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। আরে কই যাও? চিটিং না করলে কি তোমাকে পেতাম? আর তুমি করনি। আমি কি করছি? হ্যাঁ, আমি তো তোমাকে কাছে পাওয়ার জন্য তো। ওকে সরি, এই কান ধরলাম, এমন আর হবে না। তোমার মোবাইল অফ ছিল কেন এতদিন? তুমি জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম। তখন একজন নার্স অনেক সেবা করে আমাকে সুস্থ করে। কিন্তু আব্বুকে তো আমি রোজ কল করছি, উনি তো আমাকে কিছু বলেনি। তোমার আব্বুকে নিয়ে চিন্তা করেছিলে তাই বলিনি। আর আব্বু আম্মু কেউ জানে না আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সব দোষ আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বোকা, তোমার দোষ হবে কেন? সব দোষ আমার। আমি যদি তোমার সাথে প্রথম থেকে এমন না করতাম তাহলে এত কিছু হতো না। ঠিক আছে চলো, এখন আমাদের বাড়িতে যাব, তারপর তোমাদের বাড়িতে। ক্লাস করবে না কেন? কই যাবে এখন? না করবো না, আজকে ক্লাসটা না করলে কিছু হবে না। চলো, আজ তোমার বাইকে যাব, অনেকদিন পর তোমার বাইকে বসবো। ঠিক আছে চলো। যারাকে বাইকে বসিয়ে হেলমেট পরিয়ে দিলাম, যারা আমাকে জড়িয়ে রাখছে। তারপর যারাকে বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে বলে সন্ধ্যায় আমরা দুজনে আমাদের বাড়ির জন্য রওনা হলাম। একটু দেরি করে বাসায় যাব, কোথাও নয়, আমার বাইকে ঘুরতে অনেক ভালো লাগে। ঠিক আছে। তারপর আমরা দুজনে রাত 11টা অবধি ঘুরলাম। রাত 11:30টায় বাসায় গেলাম। যারা মা, তুমি কেমন আছো? ভালো। মা আব্বু কই? দেখছিলা যে রুমে আছে, ঘুমিয়ে গেছে। সকালে কথা বলো। আর ইসমাইল, এত দেরি করলি কেন? যা শেষ হয়ে আয়, খাবি। আমরা বাহির থেকে খেয়ে এসেছি, এখন আর খাবো না বলে রুমে চলে আসলাম। আর যারা আমার পিছন পিছন এসে রুমের দরজা অফ করে দিল। কি হলো? কি হবে শুনি? দরজা অফ করছো কেন? আজ বাসর হবে। ফুল নেই, কিসের বাসর? কিছু লাগবে না। এই কি করছো? কেমন সুরসুরি লাগছে আমার। কি বললে তুমি? আবার বলো। সুরসুরি লাগে। তাই? তাহলে তো তোমাকে সুরসুরি দিতে হয়। আরে কি করছো? ও থামছে না, তাই এবার আমি দিতে লাগলাম ওকে। অনেক হাসালাম। তারপর হঠাৎ করে আমার ঠোঁটের উপর ওর ঠোঁটের স্পর্শ পেলাম। দুজনে থমকে গেলাম আর আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার নিজে থেকে ওর কপালে কিস করলাম। ও আমাকে একবার আপন করে নিছে। অবশ্যই আমাদের বাসর হলো, ফুল ছাড়াই। তবে অনেক আনন্দ ছিল। পরিপূর্ণ সকাল ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। গেল কই? একটু পর দেখি একদম সেজে গুছে এসেছে। যা লাগছে না। আমার কাছে আসতেই আমি এক টান মেরে ওকে আমার কাছে নিয়ে আসি। কি করছো? ছাড়ো, দরজাটা খোলা আছে, কেউ এসে পড়বে আর দেখবে। দেখুক আমার কি বলে জড়িয়ে ধরে কিস করে দিলাম। তখন
তখনই আমাকে ছাড়িয়ে দৌড়ে পালালো। তুমি তো ভরা এখন আমাদের ভালোবাসা, এভাবেই চললো আমাদের সংসার। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের সাথেই থাকুন।